আজকে আমরা আলোচনা করব তৃতীয় অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব পদার্থের গঠন যেটা সেটা নিয়ে আমরা আলোচনা করব, যেটা হচ্ছে স্ট্রাকচার অফ ম্যাটার, যেটা সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। অর্থাৎ সেটা বলা হয় তৃতীয় অধ্যায়, যেটা পদার্থের গঠন, কীভাবে একটা পদার্থ গঠিত সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা যদি খেয়াল করে দেখি, আমরা এখানে যদি শুরু হয়েছে অধ্যায়টা এখান থেকে 3.1 থেকে শুরু হয়েছে, সেটা হচ্ছে মৌলিক এবং যৌগিক অধ্যায়, যেটা এলিমেন্টস অ্যান্ড কম্পোনেন্ট। যেটা এলিমেন্ট মানে হচ্ছে মৌলিক, আর যৌগিক মানে হচ্ছে আপনার কম্পাউন্ড বলা হয়। মৌলিককে বলা হয় এলিমেন্ট, আর যৌগিককে বলা হয় কম্পাউন্ড। ওই যে কমপ্লেক্স কম্পাউন্ড, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড যেটা যৌগিক সেটা। তো মৌলিক পদার্থ কাকে বলে আমরা যদি খেয়াল করে দেখি, যে যেমন সোনা, রূপা, বালুয়া ইত্যাদি বিশুদ্ধ পদার্থকে তুমি যতই ভাঙো না কেন, এখানে তাদের ক্ষুদ্রতম কণা ছাড়া আর অন্য কোনো কিছু পাওয়া যাবে না। অর্থাৎ আপনি যদি স্বর্ণকে, রূপাকে অথবা লোহাকে যদি আমরা ভাঙতে থাকি, ওইখানে অন্য কোনো পদার্থ পাওয়া যাবে না। যে বাংলে গুঁড়া হইলেও বা টুকরা টুকরা হইলেও সেটা স্বর্ণ বা রূপায় পাওয়া যাবে। তো বলতেছে যে পদার্থকে ভাঙলে সেই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ আর পাওয়া যায় না, সেটাকে বলা হয় মৌলিক পদার্থ বা মৌল বলা হয়। এরকম আরও কিছু মৌলের উদাহরণ আছে, যেমন নাইট্রোজেন, ফসফরাস, কার্বন ডাইঅক্সাইড। অর্থাৎ পর্যায় সারণীর যতগুলো মৌল আছে, 118টা যে মৌল আছে সেগুলোকে বলা হয় মৌলিক পদার্থ। যে 118টা মৌল আবিষ্কার হয়েছে, এগুলোর মধ্যে 98টা বলা হয় মৌল প্রকৃতিতে পাওয়া যায়। 118টি মৌল আবিষ্কার হয়েছে, এটা মৌলিক পদার্থ, কিন্তু এর মধ্যে 98টা কি প্রকৃতিতে অর্থাৎ নেচার থেকে আমরা পাই, আর বাকি যেগুলো আছে সেগুলো গবেষণা থেকে তৈরি করা হয়েছে, কি কৃত্রিমভাবে ল্যাবে তৈরি করা হয়েছে। আর মানব শরীরে প্রায় 26টা মৌল আছে। আমাদের শরীরে 26টা মৌল আছে। যৌগিক পদার্থ কাকে বলে এখানে বলতেছে, যে মৌলিক পদার্থকে ভাঙলে শুধু ওই পদার্থ পাওয়া যায়, কিন্তু পানিকে যদি আমরা ভাঙি তাহলে দেখা যায় সেখানে হাইড্রোজেন এবং অক্সিজেন পাওয়া যায়। তাহলে এখানে দুইটা পাওয়া গেছে, এই দুইটাকে বলা হয় যৌগিক পদার্থ। আবার আমরা যদি লেখার যে চক আছে সেটা বাংলায় ক্যালসিয়াম, তারপর কার্বন এবং অক্সিজেন, এই তিনটা পাওয়া যায়। তো বলতেছে এখানে বলতেছে যে সকল পদার্থকে ভাঙলে দুই বা তার অধিক মৌল পাওয়া যায় সেটাকে বলা হয় যৌগ বা যৌগিক পদার্থ বলা হয়। যেটা হচ্ছে মানে একটা পদার্থকে ভাঙলে যদি 2-3 রকমের বা আরও বেশি যদি বিভিন্ন ধরনের মৌল পাওয়া যায় সেটাকে বলা হয় যৌগিক পদার্থ বলা হয়। তো এখানে দেখেন আমরা যে পানি বলছিলাম, যে পানিকে বাংলা আমরা জানি যে 2 ভাগ হাইড্রোজেন আছে আর 1 ভাগ কি আছে, অক্সিজেন আছে। তো পানিতে আমরা বলতেছি যে হাইড্রোজেন এবং অক্সিজেনের যে পরমাণু সংখ্যা আমরা যদি বলি সেটা হচ্ছে 2:1। কারণ 2 ভাগ আছে আপনার, 2 ভাগ আছে হাইড্রোজেন এবং 1 ভাগ কি আছে, অক্সিজেন আছে। তো কীভাবে আছে আমরা নিচে গেলে আমরা সহজে বুঝতে পারবো যে কীভাবে আছে। তো দেখেন এখানে পরমাণু সম্পর্কে দেওয়া আছে, যে পরমাণু সম্পর্কে আমরা যদি ধারণা খেয়াল করে দেখি, যে পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যার মধ্যে মৌলের গুণাগুণ বর্তমান থাকে। তাহলে আমরা বলতে পারি পরমাণু কাকে বলে, যে মৌলিক পদার্থের যে ক্ষুদ্রতম কণা সেটাকে বলে পরমাণু বলা হয়। আমরা যে পর্যায় সারণী যে 118টা মৌল আছে সবগুলোকে আমরা বলতেছি যে পরমাণু বলতেছি। তো পরমাণু হলে কি মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা। যেমন নাইট্রোজেন, পরমাণুতে নাইট্রোজেনের গুণাগুণ বিদ্যমান বা নাইট্রোজেনের ধর্ম বিদ্যমান, অক্সিজেনের মধ্যে অক্সিজেনের ধর্ম বা বৈশিষ্ট্য বিদ্যমান, সেটা বলতেছে। আবার অণু কাকে বলে, অণু ক্ষেত্রে বলতেছে যে যদি 2 বা 2-এর অধিক সংখ্যক পরমাণু পরস্পরের সাথে রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত হয় তাকে অণু বলা হয়। যদি 2টা পরমাণু বা 2-এর বেশিও হতে পারে, যদি পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে বন্ধন গঠন করে সেটাকে বলে অণু বলা হয়। তাহলে আমরা সহজে বলতে পারি যে পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, আর 2 বা ততোধিক বা পরমাণু যদি পরস্পরের সাথে মিশে যদি একটা রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত হয় সেটাকে বলে অণু বলা হয়। তো এটা কেনতেছে, এটা আমরা বলছি আমরা পঞ্চম অধ্যায়ে নিয়ে আমরা আলোচনা করব। যেমন আমরা জানি যে 2টা অক্সিজেন পরমাণু যেটা পরস্পরের সাথে যুক্ত হয়ে অক্সিজেন অণু O2 গঠন করে, অথবা একটা কার্বন পরমাণু 2টা অক্সিজেনের সাথে যুক্ত হয়ে কি করে কার্বন ডাইঅক্সাইড CO2 গঠন করে, এটাকে বলে অণু বলা হয় CO2। কারণ কেন, এখানে একটা কার্বন এবং 2টা অক্সিজেন যুক্ত আছে। তো এখানে বলতেছে একই মূলের একাধিক পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে অণু হতে পারে। যেমন দেখেন 2টা অক্সিজেন মিলে হইতেছে। উপর আমরা যেটা বলছিলাম সেটা এখানে বলছি যে একটা কার্বন ডাইঅক্সাইড আর একটা হচ্ছে একটা কার্বন ডাইঅক্সাইড এবং 2টা হচ্ছে অক্সিজেন, 2টা মিলে হয়েছে কি অণু হয়েছে। অণুটা কীভাবে হয়েছে, কার্বন ডাইঅক্সাইড একটা আর অক্সিজেন হচ্ছে 2টা। কিন্তু আবার নিজেও হতে পারে, যেমন দেখেন এখানে অক্সিজেন আছে, অক্সিজেন 2টা একটা অক্সিজেন আর একটা অক্সিজেন সাথে বিক্রিয়া করে হয়েছে, এভাবেও হতে পারে। তাহলে দেখা যায় যে 2টা বা 3টা ভিন্ন পরমাণুর সাথেও হতে পারে, অথবা যে নিজেই যে একটা বা 2টা পরমাণু মিলায়া O2 2টা বা 3টা 4টা এইভাবে মিলায়া হতে পারে, ওইটা বলতেছে। তাহলে আমরা এখান থেকে যেটা আমাদের জানা দরকার সেটা হচ্ছে গিয়ে মৌলিক পদার্থ কাকে বলে সেটা শিখবো, যৌগিক পদার্থ কাকে বলে সেটা শিখবো, এখানে পরমাণু কাকে বলে সেটা শিখবো, অণু কাকে বলে সেটাও শিখবো। একইভাবে আমরা যদি খেয়াল করে দেখি যে এখানে দেওয়া আছে মৌলের প্রতীক দেওয়া আছে, আমরা যদি মৌলের প্রতীক খেয়াল করে দেখি যে মৌলের প্রতীকে বলা হয় সিম্বল অফ এলিমেন্ট বলা হয় ইংরেজিতে। তো আমরা যদি খেয়াল করি যে কোনো মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে বলা হয় প্রতীক বলা হয়। তাহলে পরীক্ষা আসতে পারে যে প্রতীক কাকে বলে, আমরা বলবো যে কোনো মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে বলা হয় প্রতীক বলা হয়।
প্রত্যেকটি মূলকে সংক্ষেপে প্রকাশ করতে হলে আলাদা আলাদা প্রতীক লিখতে হয়। এই জন্য একটা নিয়ম আছে যে মূলের প্রতীক লিখতে কিছু নিয়ম অনুসরণ করতে হয়। বিভিন্ন পরীক্ষায় আসতে পারে, সেটা হচ্ছে আপনার এসএসসি পরীক্ষাতে বা প্রি টেস্ট টেস্ট অথবা অর্ধবার্ষিকও আসতে পারে, যে মূলের প্রতীক লেখার নিয়মগুলো লিখো। তাহলে সৃজনশীলে যদি আসে মূলের প্রতীক লেখার নিয়ম, তাহলে নিয়মগুলো হচ্ছে, এক নম্বর দেশে এ বলতেছে কি যে প্রথমত মূলের ইংরেজি নামের প্রথম অক্ষর দিয়ে প্রতীক লেখা হয় এবং তা ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর দিয়ে লিখতে হবে। তাহলে এক নম্বর নিয়ম বলতেছে কি যে আমরা যদি মূলের প্রতীক লিখতে চাই তাহলে ইংরেজি মানে নামটার ইংরেজি নামের প্রথম অক্ষরটা বড় করে লিখতে হবে। যেমন খেয়াল করে দেখেন এখানে দেশে হাইড্রোজেন, আমরা যদি খেয়াল করে দেখি যে এখানে কী দেশে হাইড্রোজেন দেওয়া আছে, এই হাইড্রোজেন কী দেশে, হাইড্রোজেন যেহেতু এইচ দিয়ে শুরু তাই এইচ লেখা হয়েছে। অক্সিজেন যেহেতু উ দিয়ে শুরু তাই উ বড় হাতে দিতে হবে। নাইট্রোজেন যেহেতু নাইট্রোজেন এন দিয়ে শুরু হয়েছে তাই এনটা বড় হাতে দেওয়া হয়েছে, এটা বলে প্রতীক বলা হয়। ঠিক আছে, এটা হচ্ছে একটা নিয়ম যে ইংরেজি নামের প্রথম অক্ষরটা বড় হাতের অক্ষর দিয়ে লিখতে হবে। 2 নম্বর বলতেছে যে যদি 2 বা 2-এর অধিক মূলে ইংরেজি নামের প্রথম অক্ষর একই থাকে তবে একটিকে ইংরেজি নামের প্রথম অক্ষর যেটা বড় হাতে সেটা দিয়ে প্রকাশ করব, অন্যগুলো ক্ষেত্রে দেখা যাবে যে 2 অক্ষর নেব। ঠিক আছে, যে যদি দেখি আমরা যে মানে একই নাম প্রথম অক্ষরটা সবার সাথে মিলে তাহলে আমরা কি নিব, প্রথমটা ঠিকই নিব আর বাকিগুলো আমরা 2টা অক্ষর নেব। এক্ষেত্রে আমরা প্রথম অক্ষরটা বড় হাতে নেব আর 2 নম্বর অক্ষরটা ছোট হাতে নেব। মানে কি সেটা আমরা এখানে দেখি, খেয়াল করে দেখেন কার্বনে কিন্তু সিদা মানে কার্বন ইংরেজিতে লিখতে হয়, ক্লোরিনও কিন্তু ইংরেজিতে সিএইচ মানে সি দিয়ে লিখতে হয়, ক্যালসিয়ামও কিন্তু ইংরেজিতে সি দিয়ে লিখতে হয়। তাহলে এখানে তিনটাই কিন্তু দেখা যাইতেছে কি সি দিয়ে লিখতে হইতেছে। তাহলে আমরা কাকে দেব, সি দ্বারা কোনটাকে বোঝাবো, এই কারণে বলছে যে প্রথমে একটাকে আমরা সি দ্বারা বোঝাবো, ঠিকই আছে, যেমন কার্বন সি দ্বারা বোঝাচ্ছি কার্বন সি, বাকিগুলোর ক্ষেত্রে 2টা অক্ষর নিব, যেমন ক্লোরিনের ক্ষেত্রে সি নিছি আর এল নিছি 2টা অক্ষর। তবে শর্ত হচ্ছে প্রথম অক্ষরটা বড় হাতের, দ্বিতীয় অক্ষরটা ছোট হাতের হবে। একইভাবে ক্যালসিয়ামের ক্ষেত্রে আমরা কি নিচ্ছি, সি আর এ নিচ্ছি, প্রথম অক্ষরটা বড় হাতে, দ্বিতীয় অক্ষরটা ছোট হাতে। একইভাবে দেখেন কোবাল্টের ক্ষেত্রে সি ও নিছি, ক্যাডমিয়ামের সাথে সি ডি নিছি, ক্রোমিয়ামের ক্ষেত্রেও সি আর নিছি। শুধু শর্ত কি প্রথম অক্ষরটা বড় হাতে, দ্বিতীয় অক্ষরটা ছোট হাতে। তো 2 নাম্বার বি নাম্বার এটাই বলতেছে, বি বলতেছে কি বলতেছে যে যদি দেখা যায় যে 2-3টা বা তার চেয়েও বেশি যে সবগুলো নামের প্রথম অক্ষর যে একই থাকে, যেমন সি ওই থাকে, তাহলে একেও মানে প্রথম অক্ষর যদি সি দিয়ে শুরু হয় সবগুলো 4-5টা মূলের, তাহলে সেক্ষেত্রে যে কোনো একটাকে আমরা শুধু সি নেব, বাকিগুলোর ক্ষেত্রে 2টা অক্ষর নেব। 2টা অক্ষর নেবার ক্ষেত্রে মনে রাখতে হবে যে প্রথম অক্ষরটা বড় হাতে, দ্বিতীয় অক্ষরটা ছোট হাতে নিতে হবে। 3 নম্বর বলতেছে এখানে যে দেয়া আছে কি কিছু মূলের প্রতীক তাদের ল্যাটিন নাম থেকে নেওয়া হয়। কিছু মূলের প্রতীক কী করা হয়, তাদের ল্যাটিন নাম থেকে নেওয়া হয়। ল্যাটিন নাম মনে করি আমরা জানি যে ইংরেজি গ্রিক আছে, ল্যাটিন আছে, ইংরেজি বর্ণ আছে, ফ্রান্স ভাষা আছে, একইভাবে ল্যাটিন থেকেও নেওয়া হয়, বিভিন্ন আমরা বর্ণ নিতে পারি। যেমন দেখেন যে সোডিয়াম দেওয়া আছে, সোডিয়ামের ল্যাটিন নাম আছে নেট্রিয়াম বলা হয়, যেমন এটাকে Na দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এই যে এখানে যতগুলো মূল আছে সবগুলো ল্যাটিন নাম থেকে নেওয়া হয়েছে। যেমন দেখেন কপার, দেখেন কপরাম থেকে সিইউ নেওয়া হয়েছে, পটাশিয়ামকে কেলিয়াম মানে কে নেওয়া হয়েছে, সিলভারকে আর্জেন্টাম এজি নেওয়া হয়েছে, টিনকে নেওয়া হয়েছে স্ট্যানাম, অ্যান্টিমনিকে আছে স্টিবিয়াম, একইভাবে গোল্ডকে বলা হচ্ছে অরাম, লেডকে বলা হয় প্লাম্বাম, ট্রাংস্টেনকে বলা হয় ওলফ্রাম বলা হয়, আয়রন বলা হয় ফেরাম, আর মার্কারি বলা হয় হাইড্রোর জিরাম বলা হয়, মানে এই জি দ্বারা প্রকাশ করে। এই যে নামগুলো আছে এগুলো হচ্ছে ল্যাটিন নাম থেকে নেওয়া হয়েছে, কিছু কিছু মূল আরবি থেকেও নেওয়া হয়েছে, কিছু ইংরেজিতে নেওয়া হয়েছে, কিছু ফ্রান্স ল্যাটিন এভাবে নেওয়া হয়েছে। তো বিভিন্ন পরীক্ষা আসতে পারে যে সোডিয়ামের ল্যাটিন নাম কি, সেটা হচ্ছে নেট্রিয়াম। পরীক্ষা আসতে পারে যে সোডিয়ামের ল্যাটিন নাম কি হবে, সেটা হচ্ছে নেট্রিয়াম বলা হয়, বা এটা প্রতীক কোনটা Na, বা পটাশিয়ামকে যে কেলিয়াম দ্বারা প্রকাশ করে পরীক্ষা আসতে পারে যে কেলিয়াম কার নাম, সেটা আমরা বলবো যে পটাশিয়ামের নাম। কেন, এগুলো ল্যাটিন বিজ্ঞানীরা এগুলো আবিষ্কার করছে তাই তারা ল্যাটিন নাম দিছে, যারা আরবিক বিজ্ঞানী যারা আবিষ্কার করছে তারা আরবি নাম দিছে। তো এটা হলো মূলের প্রতীক লেখার 3টা নিয়ম দেওয়া হয়েছে। প্রথম নিয়ম কি দিয়েছে, মূলের প্রতীক লেখার প্রথম নিয়ম হচ্ছে যে ইংরেজি নামের প্রথম অক্ষরটা লিখতে হবে বড় অক্ষর। 2 নম্বর বলতেছে যে একই নাম যদি থাকে 3-4টা তাহলে প্রথম অক্ষরটা বড় হাতে দিবে, বাকিগুলো আমরা দেবো কি ছোট হাতে অক্ষর মানে 2টা নিব। আর 3 নম্বর নিয়ম বলতেছে কি কিছু কিছু নাম আছে যেটা ল্যাটিন ভাষা থেকে আসছে, আর ল্যাটিন ভাষা হলে ল্যাটিন ভাষা থেকে এটাকে নামকরণ করা হয়েছে। তো আমরা যদি খেয়াল করে দিকে নিচে 3.4 দেওয়া আছে সংকেত দেওয়া আছে। সংকেত কি মানে আমরা যে অণু গঠন করি সেটাকে বলা হয় সংকেত বলা হয়। যেমন একটু আগে আমরা বলছিলাম পানির সংকেত H2O, এই যে দেওয়া আছে পানির সংকেত H2O, এটাকে কিন্তু বলা হয় অণুও বলা হয় আবার সংকেতও বলা হয়।
খেয়াল করে দেখেন হাইড্রোজেনে একটি অণুকে প্রকাশ করতে H2 দ্বারা প্রকাশ করে। এই অণুটাকেই বলা হয় আপনার সংকেত বলা হয়, যার অর্থ হলো একটা হাইড্রোজেনের অণুতে কি থাকে, দুইটা হাইড্রোজেন পরমাণু আছে, অর্থাৎ H2 কে বলা হয় এক অণু, আর হাইড্রোজেন পরমাণু আছে কয়টা, দুইটা। একইভাবে যে H2O পানিটাকে বলা হয় এক অণু, কিন্তু এটার মধ্যে কি আছে যে পরমাণু কয়টা আছে, তিনটা আছে। কিভাবে, হাইড্রোজেন আছে দুইটা পরমাণু, অক্সিজেন আছে একটা পরমাণু, মোট হচ্ছে তিনটা পরমাণু। তাহলে আমরা এভাবে বলতে পারি যে অণুটাকে সংকেত বলা হয়। খেয়াল করে দেখেন, যেমন নাইট্রোজেনকে আমরা N2 দ্বারা প্রকাশ করি, তাহলে সংকেত কি N2। এটা ক অণু, এক অণু, কেন, সামনে কিছু নাই, সামনে নাই বলে এটা এক অণু। তাহলে দুই অণু কীভাবে প্রকাশ করি, আমরা খেয়াল করে দেখেন যে আমি যদি বলি H2O, যদি আমরা বলি এই H2O বলা হয় এক অণু পানি, কিন্তু সামনে যদি আমরা 3 দেওয়া দিই তাহলে এটা হবে কি 3 অণু পানি, ঠিক আছে। সামনে যদি আমরা 2 দেওয়া দিই তাহলে সেটা হবে কি 2 অণু পানি। সামনে যদি আমরা 10 দেওয়া দিই তাহলে আমরা বলবো কি 10 অণু পানি বলবো। আর কিছু দেওয়া নাই মানে কি এক আছে, কিছু দেওয়া নাই মানে কি এই জায়গার মাঝে এক আছে, এখানে H2O মানে কি সামনে এক আছে। আমরা যখন আমরা বলি যে যদি এক্স স্কোয়ার আমরা যদি প্রকাশ করি যে এক্স স্কোয়ার, এখানে কয়টা এক্স স্কোয়ার, একটা আছে। যদি সামনে 2 দিই 2 এক্স স্কোয়ার মানে কি দুইটা এক্স স্কোয়ার আছে। তার মানে সামনে যদি আমরা কিছু না দিই মানে কি 1 আছে, ওইটা বলতেছি। তাহলে বোঝা গেল H2O দ্বারা কি বোঝায়, যে এক অণু বোঝায়। সামনে যদি 2 দেই তাহলে 2 অণু, সামনে 3 দিলে কি হইব, 3 অণু পানি বোঝানো হবে। তো এইটা এখানে বলতেছি যে এখানে যে নাইট্রোজেনের সংকেত হচ্ছে কি N2, কিন্তু ক অণু এক অণু। এমনই হচ্ছে NH3, কয় অণু, এক অণু। ক্লোরিনকে বলা হয় Cl2 কে বলা হয় সংকেত, ঠিক আছে। আর অণু যদি বলবো যে এক অণু আছে, আর যদি বলে এখানে পরমাণু কয়টা আছে, আমরা বলবো দুইটা আছে, কারণ Cl2 মানে কি ক্লোরিন দুইটা আছে। একেবারে সালফিউরিক অ্যাসিডের সংকেত হচ্ছে H2SO4, কিন্তু এটা কয় অণু, এক অণু। আর যদি বলা হয় যে এটা আমাদের পরমাণু কয়টা আছে, আমরা বলবো হাইড্রোজেন আছে দুইটা, সালফার আছে একটা, অক্সিজেন 4টা আছে। তাহলে 4 2 6 আর 1 7টা আছে এখানে পরমাণু। তাহলে অণু হচ্ছে এক আর পরমাণু হচ্ছে এখানে 7টা। আর এটার নাম বলা হয়, এই লেখাটাকে ইংরেজিতে আমরা H2SO4 এভাবে যে লিখছি, এটার নামকে বলা হয় সংকেত বলা হয়। তো এখানে এইটাই বলা হয়েছে যে সংকেত নিয়ে এই কথাটা এখানে বলা হয়েছে। তো আমরা যদি পরমাণুর গাঠনিক কণা যদি আমরা খেয়াল করি যে একটা পরমাণুর ভিতরে কি কি আছে, তাহলে সেটা আমরা জানি যে কোনো একটা বস্তুকে যদি আমরা ভাঙি তাহলে পরমাণু পাওয়া যায়। কোনো একটা বস্তুকে যদি মনে করেন যে একটা কাঠের গুঁড়া অথবা কোনো একটা প্লাস্টিক অথবা একটা লোহা বা অ্যালুমিনিয়াম যদি আমরা ভাঙি, তাহলে দেখা যাবে কি সেখানে পরমাণু পাওয়া যাবে। এই পরমাণুকে যদি আমরা আবার ভাঙি তাহলে কি পাওয়া যাবে, এখানে বলতেছে যে একটা পরমাণুকে ভাঙলে 3টা জিনিস পাওয়া যায়। অর্থাৎ আমরা যদি খেয়াল করে দেখি যে একটি মাত্র হাইড্রোজেন পরমাণু নিয়ে এখানে আলোচনা করা হয়েছে, মানে এখানে বোঝা যাচ্ছে যে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন যে পরমাণুকে ভাঙলে পাওয়া যায় সেটা বলতেছে। অর্থাৎ একটা পরমাণুকে আমরা যদি ভাঙি তাহলে সেটা আমরা 3টা কণা পাবো, ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। এখানে হাইড্রোজেন দিয়ে বোঝানো হয়েছে, যেমন একমাত্র হাইড্রোজেন ছাড়া সকল পদার্থের মধ্যে কি আছে, 3টা কণা আছে। হাইড্রোজেনের মধ্যে 3টা নাই, ইলেকট্রন, প্রোটন আছে কিন্তু নিউট্রন হাইড্রোজেনের মধ্যে নাই। তো বলতেছে যে এগুলো হচ্ছে কি ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। এই কণাগুলোকে বলা হয় পরমাণুর সাংগঠনিক বা মৌলিক কণা বলা হয়। পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস মানে প্রোটন এবং নিউট্রন, আর ইলেকট্রন থাকে নিউক্লিয়াসকে ঘিরে ঘুরতে থাকে বাহিরে। তাহলে যে কোনো একটা পরমাণুকে আমরা যদি ভাঙি তাহলে আমরা 3টাও পাবো, আমরা সেটা হচ্ছে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন পাবো। কিন্তু একমাত্র হাইড্রোজেনের ক্ষেত্রে কি নাই, নিউট্রন নাই, শুধু ইলেকট্রন এবং প্রোটন আছে, সেটা বলতেছে। আর এদিকে আবার বলতেছে যে একটা মানে এগুলো কোথায় থাকে, পরমাণুর ভিতরে কোন জায়গায় থাকে, সেখানে বলতেছে যে পরমাণুর কেন্দ্রে মানে মাঝখানে যেটা, সেখানে থাকে কি, মানে মাঝখানকে নাম দেওয়া হয়েছে কি নিউক্লিয়াস। এই মাঝখানের নাম হচ্ছে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসকে মাঝখানে আমাদের থাকে প্রোটন আর নিউট্রন থাকে। আর ইলেকট্রন পরমাণুর চারদিকে ঘুরতে থাকে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে চারদিকে ঘুরতে থাকে। তো আমরা যদি খেয়াল করে দেখি এখানে দেওয়া আছে ইলেকট্রন সম্পর্কে একটা ধারণা দেওয়া আছে যে ইলেকট্রন হলে আপনার কি ঋণাত্মক চার্জ বলা হয়, এটাকে নেগেটিভ বলা হয়। এর আদানের পরিমাণ দেওয়া আছে -1.60 × 10⁻19 কুলম্ব দেওয়া আছে, একে ই দ্বারা প্রকাশ করা হয়। ইলেকট্রনের ভর দেওয়া আছে 9.11 দেওয়া আছে, মানে 9.11 × 10⁻28 গ্রাম দেওয়া আছে। ইলেকট্রনের আপেক্ষিক আদান দ্বারা হয় -1 দ্বারা হয়, এবং প্রোটন ও নিউট্রনের ভরের তুলনায় এটা 1840 গুণ কম থাকে। তাহলে ইলেকট্রনের যে ভর সেটা প্রোটন বা নিউট্রন যদি আমরা বলি, যে বাকিটা আছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের মধ্যে যে প্রোটন আর নিউট্রন আছে এর তুলনায় 1840 গুণ কম দেওয়া আছে, কম আছে। তাই এই আপেক্ষিক ভরকে শূন্য ধরা হয়। তাহলে আমরা বলতে চাই ইলেকট্রনের ভরকে মানে আপেক্ষিক ভরকে কী ধরা হয়, শূন্য ধরা হয়।
একইভাবে আমরা যদি প্রোটন দেখি, যে প্রোটনকে বলা হয় মানে ধনাত্মক চার্জ বলা হয়, পজিটিভ বলা হয়, এটা আধানের পরিমাণ দেওয়া আছে প্লাস 1.60 ইন্টু 10⁻19 কুলম্ব, একে পি দ্বারা প্রকাশ করা হয়। ইলেকট্রনকে ই দ্বারা, একে পি দ্বারা প্রকাশ করা হয়। এর বড় হয়েছে কি আপনার 1.67 ইন্টু 10⁻24 গ্রাম দেওয়া আছে। এর আপেক্ষিক আধান দেওয়া আছে +1 এবং এর ভরকে 1 ধরা হয়। একেবারে নিউট্রন দেওয়া আছে, নিউট্রনকে কোনো চার্জ নাই, মানে এটা প্লাসও না মাইনাসও না। আমরা জানি যে এখানে বলছে যে ইলেকট্রন হচ্ছে মাইনাস আর প্রোটন হচ্ছে প্লাস, কিন্তু নিউট্রন প্লাসও না মাইনাসও না, মানে কোনো আধান নাই, কোনো চার্জ নাই, প্লাস মাইনাস কোনো চার্জ নাই। হাইড্রোজেন ছাড়া বলতেছে সকল পরমাণুতে কি নিউট্রন পাওয়া যায়, একে এন দ্বারা প্রকাশ করা হয়। এর বর প্রোটনের বরের চেয়ে সামান্য একটু বেশি। নিউট্রনের আপেক্ষিক আধান ধরা হয় 0 ধরা হয় এবং এর বরকে 1 ধরা হয়। খেয়াল করবেন প্রোটনের ক্ষেত্রে বর আপেক্ষিক বর হচ্ছে 1 এবং প্রোটনের আপেক্ষিক বর হচ্ছে 1 এবং যে এই নিউট্রনের কি আপেক্ষিক বরে 1ই ধরা হয়। তো এই যে কথাগুলো এখানে বলছে যে ইলেকট্রন অথবা দেখেন যেখানে দেওয়া আছে প্রোটন অথবা এখানে যে নিউট্রন দেওয়া আছে, এগুলোকে সুন্দর করে এখানে একটা চার্ট দেওয়া আছে। এই চার্টটা শিখলে আপনি সহজে বুঝতে পারবেন। এই চার্টটার মধ্যে সুন্দর করে দেওয়া আছে ইলেকট্রনের প্রতীক হচ্ছে ই, প্রোটনের হচ্ছে গিয়ে পি, নিউট্রনের হচ্ছে গিয়ে এন। উপরে লেখাগুলো যে ছিল এই লেখাগুলো এখানে চার্ট আকারে লিখে দিয়েছে। আধান, প্রকৃত আধান বা চার্জ ধরা হয় -1.60 +1.60, নিউট্রনের কোনো আধান নাই। তো একইভাবে দেখেন এর ভর দেওয়া আছে 9.11 ইন্টু 10⁻28, 1.67 ইন্টু 10⁻24, এটাও একই দেওয়া আছে। একইভাবে আপেক্ষিক আদান দেওয়া আছে, ইলেকট্রন হচ্ছে আপনার -1 আর প্রোটন হচ্ছে +1 আর নিউট্রন নাই 0, কারণ এর কোনো চার্জ নাই। ইলেকট্রনের বরকে 0 ধরা হয়, প্রোটন আর নিউট্রনকে 1 ধরা হয়। এই চারটা শিখলে বিভিন্ন ধরনের এমসিকিউ বা সৃজনশীলে আসতে পারে যে ইলেকট্রনের বর কত, ইলেকট্রনের আদান কত, এরকম বা আপেক্ষিক আদান কত অথবা আপেক্ষিক বর কত, সেগুলো বিভিন্ন এমসিকিউতে বা সৃজনশীলে আসতে পারে। তো তারপর আমরা যদি খেয়াল করে দেখি পারমাণবিক সংখ্যা দেওয়া আছে এখানে। পারমাণবিক সংখ্যা এখানে যদি খেয়াল করে দেখি পারমাণবিক সংখ্যা দেওয়া আছে। কোনো মূলের একটি পরমাণুর নিউক্লিয়াসে যতগুলো প্রোটন আছে এই প্রোটনকে বলা হয় পারমাণবিক সংখ্যা বলা হয়। অর্থাৎ একটা মূলের যে আপনার যে প্রোটন সংখ্যা যত, সেই সংখ্যাকে বলা হয় আপনার পারমাণবিক সংখ্যা, সেই সংখ্যা বলা হয় ইলেকট্রন সংখ্যা। ঠিক আছে, তাহলে আমরা একটা জিনিস আমরা ক্লিয়ার হতে পারি যে ইলেকট্রন সংখ্যা যত কোনো একটা মূলের ক্ষেত্রে, যে ইলেকট্রন সংখ্যা যত হবে প্রোটন সংখ্যা তত হবে, পারমাণবিক সংখ্যাও কি হবে তত হবে। এই তিনটা একটার সাথে একটা যুক্ত, এই তিনটা একটার সাথে যুক্ত আছে। আপনি খেয়াল করে দেখেন যে আমরা কি বলতেছি যে কোনো একটা মূলের কোনো একটা মনে করেন যে নাইট্রোজেন, খেয়াল করে নাইট্রোজেনের হচ্ছে ইলেকট্রন হচ্ছে 7টা, নাইট্রোজেনের ইলেকট্রন কয়টা 7টা। তাই নাইট্রোজেনের যদি ইলেকট্রন 7টা হয়, প্রোটনও কিন্তু 7টা, পারমাণবিক সংখ্যাও কয়টা 7টাই হবে। তাহলে এই তিনটা সংখ্যা একই হবে। আপনারা যদি পর্যায় সারণী চার্ট দেখেন যে অক্সিজেনের হচ্ছে ইলেকট্রন কয়টা 8টা, প্রোটন কয়টা 8টা এবং পারমাণবিক সংখ্যা কত 8ই ধরা হয়। তাহলে পারমাণবিক সংখ্যা কাকে বলে, যে কোনো একটা মূলের যে নিউক্লিয়াসে কোনো একটা মানে মূলের একটা পরমাণু নিউক্লিয়াসে যতগুলো প্রোটন সংখ্যা আছে সেই প্রোটন সংখ্যা বলা হয় পারমাণবিক সংখ্যা বলা হয়। যেমন হিলিয়ামের মধ্যে একটা নিউক্লিয়াসে 2টা প্রোটন সংখ্যা আছে, তাই এটার পারমাণবিক সংখ্যা হচ্ছে 2। অক্সিজেনের যেহেতু 8টা আছে তাই এর হচ্ছে 8, এভাবে এখানে দেওয়া আছে। আর এই পারমাণবিক সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করে, পারমাণবিক সংখ্যা কী দ্বারা প্রকাশ করে, জেড দ্বারা প্রকাশ করে। পরীক্ষা আসতে পারে। এরপর দেখেন বর সংখ্যা দেওয়া আছে, মাস নাম্বার দেওয়া আছে। উপরটার নাম দিয়েছিল কি অ্যাটমিক নাম্বার, ইংরেজিটা আপনি শিখে রাখবেন বিভিন্ন পরীক্ষায় কাজে লাগে। আর নিচেরটা দেওয়া আছে কি বর সংখ্যা মাস নাম্বার দেওয়া আছে। কোনো একটা পরমাণু যে নিউক্লিয়াসে যে প্রোটন আর নিউট্রন আছে এই দুইটা যদি যোগ করি তাই যোগফলকে বলা হয় বর সংখ্যা। অর্থাৎ প্রোটন প্লাস নিউট্রন এই দুইটা যদি আমরা যোগ করি, কোনো একটা পরমাণু নিউক্লিয়াসে যদি আমরা প্রোটন সংখ্যা আর নিউট্রন সংখ্যা যদি আমরা যোগ করি, এই যোগফলকে বলা হয় কি বর সংখ্যা বলা হয়। ঠিক আছে, একে এ দ্বারা প্রকাশ করি। বর সংখ্যা কি দ্বারা প্রকাশ করি, এ দ্বারা প্রকাশ করা হয়। যেটা আপনি খেয়াল করে দেখেন এখানে দেওয়া আছে, যেমন সোডিয়ামের হচ্ছে বর সংখ্যা হচ্ছে 23 দেওয়া আছে। সোডিয়ামের বর সংখ্যা কত দেওয়া আছে 23 দেওয়া আছে। প্রোটন সংখ্যা হচ্ছে 11 আর নিউট্রন সংখ্যা তাহলে কত হবে, নিউট্রন সংখ্যা হবে তাহলে এই যে বর সংখ্যা থেকে যদি প্রোটন সংখ্যাটা বিয়োগ করি তাহলে তো নিউট্রন সংখ্যাটা বের হয়ে যাবে, কারণ বর সংখ্যার মধ্যে কে কে আছে, প্রোটন আছে আর নিউট্রন আছে। তাহলে প্রোটনটা বিয়োগ করে দিলে তো নিউট্রন থাকে, ঠিক না ওইটা। তো আমরা যে একটা প্রতীক এখানে দেওয়া আছে, একটা প্রতীককে কীভাবে লিখতে হয় আমরা যদি খেয়াল করে দেখি, যে দেখেন এই যে সোডিয়াম দেওয়া আছে, এই সোডিয়ামকে আমরা প্রকাশ করার জন্য কীভাবে প্রকাশ করতেছে খেয়াল করে দেখেন যে এখানে নাম হচ্ছে সোডিয়াম, উপরে যে 23 আছে এই 23কে বলা হয় আপনার ভর সংখ্যা, সেটা এ দ্বারা প্রকাশ করা হয়। নিচে যে দেওয়া আছে খেয়াল করেন 11, সেটা হচ্ছে পারমাণবিক সংখ্যা, সেটা কি পারমাণবিক সংখ্যা, সেটা হচ্ছে পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা, তিনটাই কিন্তু এক, পারমাণবিক সংখ্যা, প্রোটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা এক। তাহলে এই যে চিত্রটা থেকে আমরা পর্যায় সারণী যখন আমরা যাব তখন পর্যায় সারণীর মধ্যে আমরা যদি খেয়াল করে দেখব যে এভাবে সোডিয়ামের উপরে দেখবেন 23 দেওয়া আছে, নিচে দেখবেন 11 দেওয়া আছে। এই যে সোডিয়ামের যে উপরে যে 23 দিচ্ছে এটা বলে প্রোটন বর সংখ্যা বলা হয়, আর নিচে যে 11 দেওয়া আছে এটা বলা হয় কি প্রোটন সংখ্যা বলা হয়।
এখন প্রশ্ন হইলো তাহলে নিউটন কই? নিউটনকে আপনি পাবেন যদি বর সংখ্যা থেকে প্রোটনকে বিয়োগ করেন, তাহলে নিউটন পেয়ে যাবেন। কারণ বর সংখ্যার মধ্যে কী আছে? প্রোটন আছে, নিউট্রন আছে। তাহলে বর সংখ্যা থেকে প্রোটনটা বিয়োগ করলে প্রোটন কাটা যাবে, নিউটনটা বের হয়ে যাবে। তো এখানে দেখেন দেওয়া আছে যেমন হাইড্রোজেনকে প্রোটন সংখ্যা 1, এর বর সংখ্যা হচ্ছে 1, ইলেকট্রনও 1, নিউট্রন হবে 0। আর হিলিয়ামের প্রোটন সংখ্যা 2, বর সংখ্যা হচ্ছে 4, আর ইলেকট্রন হচ্ছে 2 আর নিউট্রন হচ্ছে কত? 2 দেওয়া আছে। এটা এইভাবে প্রকাশ করা হয়েছে। অর্থাৎ একটা 4 দ্বারা বুঝাইলো কি? যদি আপনি এখানে আরও ভালোভাবে বুঝতে চান তাহলে আমি একটু বুঝাই দিই। খেয়াল করে দেখেন এখানে দেওয়া আছে যে আমরা জানি হাইড্রোজেনের ইলেকট্রন কত বা প্রোটন কত। আমরা জানি ইলেকট্রন হচ্ছে 1, এই যে দেখেন ইলেকট্রন 1 দেওয়া আছে। প্রোটন কত? প্রোটনও তো একই। তাহলে বর সংখ্যা কত? বর সংখ্যাও 1। তাহলে আমরা জানি বর সংখ্যা থেকে এ থেকে জেড যদি বিয়োগ করি, এ থেকে জেড প্রোটন থেকে যদি বর সংখ্যা থেকে প্রোটন যদি আমরা বিয়োগ করি তাহলে কত আসতেছে? 1 থেকে 1 বিয়োগ করলে 0 আসতেছে, ঠিক না? ওইটাই এখানে বলতেছে যে 1 থেকে 1 বিয়োগ করলে কি আসতেছে? বিয়োগ করলে 0 আসবে। এখানে যদি আমরা বিয়োগ চিহ্ন দিই, ওইটাই বলতেছে। আর হিলিয়ামে প্রোটন হচ্ছে 2, ইলেকট্রনও 2, কিন্তু বর সংখ্যা 4। তাই 4 থেকে 2 বিয়োগ করলে আমরা 2 পাইতেছি, এটা হচ্ছে নিউট্রন। এভাবে দেওয়া আছে। তো আমরা পরমাণু মডেল সম্পর্কে দিই, অ্যাটমিক মডেল। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। অ্যাটমিক মডেল মানে কি? বিভিন্ন বিজ্ঞানীরা বিভিন্ন ধরনের মডেল দিচ্ছে যে পরমাণুটা কীভাবে থাকে, মানে একটা কোনো একটা বস্তুর ভেতরে যে পরমাণু কীভাবে আছে, ইলেকট্রন কোথায় আছে, নিউট্রন কোথায় আছে, প্রোটন কোথায় আছে, বা এটা কীরকম দেখতে, এটা কীভাবে সাজানো আছে, এই সম্পর্কে বিভিন্ন বিজ্ঞানী বর্ণনা দিচ্ছে, সেটাগুলো পরমাণু মডেল। এর মধ্যে একজন বিজ্ঞানী হচ্ছে, সেটা হচ্ছে রাদারফোর্ড। সে একটা মডেল বর্ণনা করছে, তার নাম অনুসারে রাদারফোর্ড মডেল বলা হয়, অর্থাৎ তার মডেলকে রাদারফোর্ড মডেল বলা হয়। তিনি 1911 খ্রিস্টাব্দে এই মডেলটা প্রদান করছেন বা ভাষণটা দিচ্ছেন, যে পরমাণু মডেল নাম অনুসারে আমরা বলতে পারি যে রাদারফোর্ডের পরমাণু মডেল। তো তিনি কি বলছেন এই মডেলে? তিনি কি বলছেন যে প্রত্যেকটি পরমাণু একটা কেন্দ্র আছে, এই কেন্দ্রের নাম দিয়েছে নিউক্লিয়াস। তাহলে তার মডেলের 1 নম্বর সূত্র বলতেছে যে প্রত্যেকটা পরমাণু কেন্দ্র আছে, এই কেন্দ্রের নাম নিউক্লিয়াস। আর বলতেছে নিউক্লিয়াসের ভেতরে থাকে প্রোটন আর নিউট্রন থাকে, আর নিউক্লিয়াসের বাইরে থাকে কি? ইলেকট্রন থাকে। যেহেতু আপেক্ষিকভাবে ইলেকট্রনের ভর 0, তাই কাজেই নিউক্লিয়াসের ভেতরে অবস্থিত প্রোটন আর নিউট্রনের ভরই পরমাণু ভর ধরা হয়। যেহেতু আমরা উপরে একটা চার্টে আমরা পড়েছিলাম, ওই যে উপরে এখানে দেওয়া আছে, দেখেন এখানে চার্টে দেওয়া আছে কি? এই যে আমরা যদি খেয়াল করে দেখি যে এখানে ভর কত দিছে? ভর 0 কিন্তু দিছে। ইলেকট্রনের ভর কত দিছে? 0 দিছে। তাহলে একটা পরমাণুর মধ্যে কার ভরকে আমরা ধরবো? ওই যে এখানে যে প্রোটনের ভর দিছে 1 আর নিউট্রনের ভর যে 1 দিছে, বলছে যে এদের এই দুইটাকে আমরা ভর হিসেবে ধরবো, ইলেকট্রনকে আমরা ভর হিসেবে ধরবো না, কারণ এটা ভর 0, প্রায় 0। তো সে 1 নম্বর বলতেছে যে পরমাণু একটা কেন্দ্র আছে, কেন্দ্রের নাম নিউক্লিয়াস, আর নিউক্লিয়াসের ভেতরে আছে আপনার প্রোটন আছে আর নিউট্রন আছে, আর বাহিরে ইলেকট্রন আছে। আর যেহেতু ইলেকট্রনের তেমন ভর 0 ধরা হয়, তাই আমরা বলতে পারি যে প্রোটন আর নিউট্রনের ভরই হচ্ছে পরমাণুর ভর। 2 নম্বর বলতেছে যে নিউক্লিয়াস অত্যন্ত ক্ষুদ্র। আমরা বলতেছি পরমাণু একটা কেন্দ্র আছে, কেন্দ্রের নাম কি? নিউক্লিয়াস। আমরা বলতেছি যে নিউক্লিয়াস অত্যন্ত ক্ষুদ্র এবং নিউক্লিয়াসের বাইরে ও ভেতরে বেশিরভাগ জায়গায় ফাঁকা থাকে। 3 নম্বর বলতেছে যে সৌরজগতে যেমন সূর্যকে কেন্দ্র করে বিভিন্ন গ্রহগুলো ঘুরতেছে, একইভাবে বলতেছে যে পরমাণুর ভিতরেও কি নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে ইলেকট্রনগুলো ঘুরতেছে। কোনো পরমাণুর নিউক্লিয়াসে যে কয়টা প্রোটন থাকে, নিউক্লিয়াসের বাইরে ঠিক ততটাই ইলেকট্রন থাকে। বলতেছে যে একটা পরমাণুর যে নিউক্লিয়াসে যতটা প্রোটন থাকবে, প্রোটন সংখ্যা যত হবে, ইলেকট্রন সংখ্যা তত থাকবে। একইভাবে আমরা বলতে পারি সোডিয়ামে সোডিয়ামে প্রোটন সংখ্যা 11, ইলেকট্রন সংখ্যা 11। অক্সিজেনে ইলেকট্রন কত? 8, প্রোটনের কত? 8 সমান। বলতেছে যেহেতু প্রোটন এবং ইলেকট্রনের চার্জ একে অপরের বিপরীত চিহ্ন, তাই আমরা বলতে পারি যে চার্জ 0। আমরা জানি যদি কথার কথা আমরা যদি বলি যে সোডিয়াম, যদি আমরা বলি সোডিয়ামে 11টা আছে কি ইলেকট্রন, তাহলে হবে -11। আর সোডিয়ামে কিন্তু আপনার প্রোটনও আছে, কয়টা আছে? 11টা আছে, কিন্তু প্লাস, কারণ আমরা জানি প্রোটন হয় প্লাস, ইলেকট্রন হচ্ছে মাইনাস। তাহলে বিয়োগ করলে কত হবে? 0 হবে। তাই বলতেছে যে তাই পরমাণু সাময়িকভাবে কী হবে? চার্জ 0 থাকে। আবার ডি বলতেছে আরেকটা সূত্র 4 নম্বর বলতেছে যে ধনাত্মক চার্জবাহী নিউক্লিয়াসের প্রতি ঋণাত্মক চার্জবাহী ইলেকট্রনের একে অপরে আকর্ষণ অনুভব করে, এই আকর্ষণকে বলা হয় কেন্দ্রমুখী বলা হয়। অর্থাৎ ধনাত্মক চার্জবাহী নিউক্লিয়াসের প্রতি ঋণাত্মক চার্জবাহী ইলেকট্রন এক ধরনের আকর্ষণ, অর্থাৎ যে বাইরে যেহেতু মাইনাস আছে আর ভেতরে যেহেতু প্লাস আছে, তো বলতেছে ভিতরে প্লাস থাকার কারণে বাইরে যে মাইনাসগুলো আছে এইগুলো কী করতেছে? আকর্ষণ করে ভিতরে যাওয়ার জন্য। এটা বলে আকর্ষণ বল করে, এটা বলে কেন্দ্রমুখী বল বলা হয়। এই কেন্দ্রমুখী বল এবং আবর্তনশীল ইলেকট্রনের কেন্দ্র বিমুখী বল পরস্পর সমান এবং বিপরীত। কিন্তু আমরা জানি বাহিরে আছে, সোডিয়ামের ক্ষেত্রে বাহিরে আছে কয়টা আছে? বাহিরে আছে 11টা আছে ইলেকট্রন, ভিতরে আছে 11টা আছে কি? প্রোটন আছে। যেহেতু বাহিরেও 11টা মাইনাস আছে, ভিতরেও 11টা প্লাস আছে, সমান এবং বিপরীত, তাই বলতেছে যে এটা ভিতরে ঢুকে না, মানে আকর্ষণের কারণে কেন্দ্রের ভিতরে গিয়ে ইলেকট্রন ঢুকে যায় না।
তো রাদারফোর্ডে এই মডেলকে সৌর মডেলের সাথে তুলনা করার কারণে তার এই মডেলকে বলা হয় সোলার মডেল বলা হয় বা সৌর মডেল বলা হয়। আবার এই মডেলে বিজ্ঞানী রাদারফোর্ড সর্বপ্রথম নিউক্লিয়াস সম্পর্কে ধারণা দেন বলে একে নিউক্লিয়ার মডেলও বলা হয়। তাহলে দেখেন এর কয়েকটা নাম দেওয়া আছে যেগুলোর আগে লাগবে বিভিন্ন পরীক্ষা। আমরা যদি বলি রাদারফোর্ডের পরমাণু মডেলের নাম কী বলছে, যে সোলার সিস্টেম মডেল, অথবা আমরা বলতে পারি সৌর মডেল বলা হয়। আবার তিনি নিউক্লিয়াস নিয়ে ধারণা দিয়েছেন বলে একে নিউক্লিয়াস মডেল বলা হয়। আবার যেহেতু সে এই মডেলের বর্ণনা দিচ্ছে তাই তার নাম অনুসারে রাদারফোর্ড মডেলও বলা হয়। তো এই যে চারটা সূত্র দিয়েছে ABCD, এই চারটা সূত্র হচ্ছে মূল বিষয়। এখন আমরা যদি খেয়াল করি রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা আমরা যদি খেয়াল করি মানে কি কিছু ভুল আছে, কিছু দোষ আছে বা কিছু ত্রুটি আছে, সেই ত্রুটিরে বলতেছে যে রাদারফোর্ডের পরমাণুর কিছু ত্রুটি আছে, ত্রুটি নিয়ে এখানে আলোচনা করলাম। যে এই মডেলে ইলেকট্রনের কক্ষপথ, আকার, ব্যাসার্ধ, আকৃতি নিয়ে কোনো ধারণা দেয়নি। যে ইলেকট্রন যে বললো, রাদারফোর্ড যে বললো ইলেকট্রন কি আছে, যে বাহিরে ঘুরতেছে, কীভাবে ঘুরতেছে, কোন কক্ষপথে, কোন রাস্তা দিয়ে, কোন লাইনে ঘুরতেছে, এই রাস্তা বা কক্ষের আকার কেমন হবে, ব্যাসার্ধ কেমন হবে, সে সম্পর্কে কিছু ধারণা দেয় নাই। আবার বলতেছে যে সৌরজগতের সূর্য এবং গ্রহগুলো সামগ্রিকভাবে কি হয়, চার্জ নেই। যেমন আমরা জানি সূর্য বা পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, এই যে গ্রহগুলো তাদের কোনো চার্জ নেই, কিন্তু পরমাণু তো চার্জ আছে। একটা কি ভিতরে, বাহিরে হচ্ছে ইলেকট্রন আর ভেতরে আছে কি মানে বাহিরে হচ্ছে ইলেকট্রন আর ভেতরে আছে নিউক্লিয়াস। তার মানে কি বাহিরে হচ্ছে মাইনাস আর ভেতরে হচ্ছে প্লাস। কাজে সূর্য তো চার্জহীন, মানে কোনো প্লাস মাইনাস নাই। গ্রহগুলো কিন্তু সাথে চার্জযুক্ত নিউক্লিয়াস ইলেকট্রনের যে তুলনা করছে এটা কিন্তু খাটে নাই, মানে সঠিক হয় নাই। মানে বলতেছে যে ইলেকট্রন, সূর্য তো প্লাস মাইনাস না, বা গ্রহ যেগুলো আছে যেমন বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, এগুলো তো প্লাস মাইনাস না। যার কারণে সে তুলনা করছে যে সৌর মডেলের সাথে ইলেকট্রন তো মাইনাস আর প্রোটন তো প্লাস, তাই তুলনা করাটা সঠিক হয় নাই, ওইটা বলছে। আবার একটা বলতেছে কি, যে এখানে দিছে যে একের অধিক ইলেকট্রনের ক্ষেত্রে নিউক্লিয়াস কীভাবে আছে সে সম্পর্কে কোনো ধারণা দেয় নাই, কারণ তিনি শুধু হাইড্রোজেনের নিয়ে বর্ণনা করছেন। তিনি শুধু হাইড্রোজেনকে নিয়ে বর্ণনা করতে পারছেন, কিন্তু হিলিয়াম, নির্গন, মানে ক্রিপ্টন, অথবা মনে করেন হিলিয়াম, নিয়ন, আর্গন, অথবা মনে করেন সোডিয়াম, নাইট্রোজেন, অক্সিজেন, এগুলো নিয়ে কোনো ব্যাখ্যা দিতে পারে না। সে শুধু একটা মাত্র পরমাণুকে ব্যাখ্যা দিতে পারছে, সেটা হচ্ছে হাইড্রোজেন। সে শুধু হাইড্রোজেনকে ব্যাখ্যা দিতে পারছে, বাকিগুলো ব্যাখ্যা দিতে পারে নাই। মানে একটা মাত্র পরমাণু থাকলে সে ব্যাখ্যা দিতে পারে, কিন্তু আমরা জানি অক্সিজেনের 8টা, সোডিয়াম হচ্ছে 11টা, তাদেরকে ব্যাখ্যা দিতে সে ব্যর্থ হয়েছে। এখানে বলতেছে যে একের অধিক, মানে একটা বেশি ইলেকট্রন থাকলে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারদিকে কেমনে ঘুরতেছে সে সম্পর্কে সে কোনো ধারণা দিতে পারে নাই। আরেকটা বলছে ম্যাক্সওয়েল একটা নীতি আছে, এর মধ্যে একটা ম্যাক্সওয়েল নামে একজন বিজ্ঞানী, সে একটা সূত্র প্রয়োগ করছে। ম্যাক্সওয়েল হচ্ছে একজন বিজ্ঞানী, সে একটা সূত্র প্রয়োগ করছে। সূত্রটা কী আছে, কোনো একটা বস্তু বাহিরে ঘুরতে থাকে, ঘুরতে ঘুরতে একসময় কী হইব, সে ক্লান্ত হয়ে যাবে। ক্লান্ত হয়ে গেলে সে একসময় কী হইব, যে সে কেন্দ্রে আয়া পড়ে যাইব। কারণ সে তো বাইরের দিকে একটা জিনিসকে কেন্দ্র করে যদি কোনো একটা জিনিস ঘুরতে থাকে, তাহলে কী হবে, সে একসময় শক্তি হারাইয়া কী হবে, যে কেন্দ্রে আয়া পড়বে। মানে সহজ ভাষা যদি আমরা বলি, যে তার এই ধারণা অনুসারে মনে করেন আমরা জানি সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরতেছে। তো এইভাবে যদি পৃথিবী ঘুরতে থাকে, ঘুরতে 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 একসময় মনে করেন 100, 200, 1 লক্ষ বছর পরে হইলো এই পৃথিবীর মানে শক্তি হারাইব। হারানোর পরে সে গিয়ে কী করবে, সূর্যের উপরে গিয়ে পড়ে যাবে। ঠিক আছে, সেটা ম্যাক্সওয়েল বলছে যে একটা সূত্র দিচ্ছে। তো একইভাবে ম্যাক্সওয়েলের যে সূত্র অনুসারে আমরা যদি বলি যে ইলেকট্রন যেহেতু নিউক্লিয়াসকে কেন্দ্র করে চারদিকে ঘুরতেছে, একসময় ঘুরতে ঘুরতে কী হইব, ক্রমাগত শক্তি হারাইব, দুর্বল হইব। দুর্বল হয়ে সে গিয়ে কী করবে, নিউক্লিয়াসের উপরে গিয়ে পড়ে যাবে। তো নিউক্লিয়াসের ভিতরে যদি তাকে প্লাস আর ইলেকট্রন যেহেতু মাইনাস, দুইটা যদি সংঘর্ষ ঘটে, তাহলে পরমাণুর অস্তিত্ব বিলীন হয়ে যাব, যা বাস্তবে সম্ভব নয়। তাই ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে রাদারফোর্ডের এই মডেলটা কী হয় না, কার্যকর নয় বা সঠিক নয়। তো এটা ওই যে চিত্রটা দেওয়া আছে, এটা একটা জিনিস। তাহলে এই যে চারটা সীমাবদ্ধ দেওয়া আছে, এই চারটা সীমাবদ্ধ আমরা মুখস্থ করব, বিভিন্ন পরীক্ষা আসবে। তো পরবর্তীতে বিজ্ঞানী বোর নামে একজন বিজ্ঞানী, সে কী করছে, নিলস বোর, সে আবার একটা মত দিচ্ছে, সে একটা আবার ধারণা দিচ্ছে। আমরা যদি খেয়াল করে দেখি যে রাদারফোর্ডের পরমাণু মডেলে কিছু মানে ভুল আছে, সেই ভুলটা সংশোধন করার জন্য 1913 খ্রিস্টাব্দে বিজ্ঞানী নিলস বোর পরমাণুর একটা মডেল প্রদান করছেন। অর্থাৎ নিলস বোর কী করছে, পরমাণুর একটা মডেল দিচ্ছে। এই মডেলকে বলা হয় নিলস বোরের মডেল অনুসারে বলা হয় বোরের মডেল বলা হয়, বোর মডেল বলা হয় কি। তো তার এই মডেলটা কি আমরা যদি খেয়াল করে দেখি, 1 নম্বর বলতেছে যে পরমাণুতে যে সকল ইলেকট্রন থাকে সেগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইচ্ছামতো কক্ষপথে ঘুরতে পারে না। তাহলে ওই যে একটা পরমাণুতে যতগুলো ইলেকট্রন আছে তারা ইচ্ছামতো যেখানে খুশি সেখানে ঘুরতে পারে না। তো শুধু নির্দিষ্ট ব্যাসার্ধে কতগুলো অনুমোদিত বৃত্তাকার কক্ষপথগুলো, অর্থাৎ কিছু কিছু মানে অনুমোদন দেওয়া আছে, কিছু পথ বা কিছু বৃত্তাকার কক্ষপথ দেওয়া আছে যেই পথে সে ঘুরতে পারে। এই নির্দিষ্ট ব্যাসার্ধ অনুমোদিত বৃত্তাকার কক্ষপথকে প্রধান শক্তি স্তর বা শেল বা অরবিট বা স্থির কক্ষপথ বলা হয়। যে কক্ষপথগুলোকে অনুমোদন দেওয়া হয়েছে যে তোমরা এই কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরতে পারবা, তাদেরকে নাম দিচ্ছে প্রধান শক্তি স্তর বা শেল বা অরবিট বা স্থির কক্ষপথ দিচ্ছে।
এই স্থির কক্ষপথে ঘোরার সময় ইলেকট্রনগুলো কোনো রকমের শক্তি শোষণ বা বিকিরণ করে না, অর্থাৎ ইলেকট্রন পথে যখন ঘুরে তখন এরকম না যে সে শক্তি গ্রহণ করতে করতে আরও বড় হইতেছে, এরকম না, বা শক্তি ছাড়া দিতে দিতে দুর্বল হয়ে পড়ে গেছে, এরকমও হবে না। তো এই যে কক্ষপথ বললাম, এই কক্ষপথকে এন দ্বারা প্রকাশ করা হয়। এন এর মান হচ্ছে 1 2 3, মানে প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, এরকম। তো এন সমান 1 হলে এটার নাম হচ্ছে প্রথম কক্ষপথ, এটা ইংরেজিতে কে দ্বারা প্রকাশ করা হয়। এন সমান যদি 2 হয় তাহলে এটাকে এল দ্বারা প্রকাশ করা হয়। এন 3 হলে এম, এন 4 হলে এন দ্বারা প্রকাশ করা হয়। এখন যদি আপনাকে বলে যে কে, যে মনে করেন একটা কক্ষপথের নাম কে, তাহলে এটা কত নাম্বার কক্ষপথ? 1 নাম্বার কক্ষপথ। যদি বলা হয় যে একটা কক্ষপথের নাম দিয়েছে এম, তাহলে এটা কত নাম্বার কক্ষপথ? সেটা বলে 3 নাম্বার কক্ষপথ বলা হয়। তো বিজ্ঞানী বোর আবার কি বলছে দেখেন, যে বিজ্ঞানী বোর বলেছে যে বোরের মডেল অনুসারে কোনো শক্তি স্তরে ইলেকট্রনের কৌণিক ভরবেগ হবে, আপনার কৌণিক ভর হবে ওই, এটা এই সূত্রটা দিয়েছে, কৌণিক ভরবেগ হবে mvr সমান nh/2π। বলতেছে কি যে কোনো একটা ইলেকট্রনের কৌণিক ভরবেগ, কোনো একটা ইলেকট্রনের কৌণিক ভরবেগের সূত্র দিছে যে nvr সমান nh/2π। এখানে এম হচ্ছে ইলেকট্রনের ভর, যেটা আমরা আগে পড়েছি 9.11 × 10⁻31 কেজি। এটা কিন্তু কেজিতে নিচ্ছে। আর উপরে যে আপনি পড়ছিলেন, যেটা খেয়াল করে দেখবেন যে এটা কিন্তু দেয়া আছে আপনার কেজি না, গ্রামে দেওয়া আছে। যেমন এই যে দেখেন, এই যে এখানে দেওয়া আছে যে 9 এখানে যে দেওয়া আছে, এই যে এই জায়গাটাতে দেওয়া আছে কি দেওয়া আছে, 9.11 × 10⁻28 গ্রাম। গ্রাম থেকে কেজি নিলে আবার 1000 দ্বারা ভাগ দিতে হবে, তাই 28টা তখন কি হয়েছে, 31 হয়ে গেছে, ওইটা এখানে দেওয়া হয়েছে। তাহলে আপনি খেয়াল করে দেখেন যে বলতেছে কি যে এম হচ্ছে এখানে কি ইলেকট্রনের ভর, তাহলে আর কি হচ্ছে, আর হচ্ছে আপনার যে শক্তি যে কক্ষপথ বা শক্তি স্তরে ঘুরবে, এই শক্তি স্তরে ব্যাসার্ধ বলা হয়েছে। আর বি দ্বারা কি বুঝেছে, বি দ্বারা বুঝেছে ইলেকট্রনের ব্যাগ বুঝাইছে, ঠিক আছে, যে কক্ষপথ বা শক্তি স্তর ঘুরবে তার ইলেকট্রনের ব্যাগ। এই হচ্ছে আপনার প্লাঙ্ক ধ্রুবক, অর্থাৎ প্লাঙ্ক নামে আরেকজন সে একটা মানে কি দিছে, সূত্র দিছে, তার নাম অনুসারে প্লাঙ্ক ধ্রুবক দিছে। এইচ এর মান 6.626 × 10⁻34 মিটার স্কয়ার কেজি পার সেকেন্ড, এটা সূত্র মানে এইচ এর মান। আর এন হচ্ছে কি, এন হচ্ছে শক্তি স্তরের নাম, মানে 1 নম্বর শক্তি স্তর হলে এন এর মান 1, 2 নম্বর হলে এন এর মান 2, এইটা। তো বলতেছে এখানে যে শক্তি স্তরে এন এর মান কম, সেই শক্তি স্তর নিম্ন শক্তি স্তর, অর্থাৎ এন এর মান কম থাকলে এদের কি দুর্বল শক্তি স্তর, নিম্ন শক্তি স্তর। এন এর মান বড় হইলে, বেশি হইলে উচ্চ শক্তি স্তর বা শক্তিশালী শক্তি স্তর বলা হয়, ঠিক আছে। 3 নম্বর সূত্র দিচ্ছে যে কোনো প্রধান শক্তি স্তরে ইলেকট্রনের সময়, 3 নম্বর কি বলছে যে কোনো প্রধান শক্তি স্তরে ঘূর্ণয়নের সময় ইলেকট্রন কোনো শক্তি শোষণ বা বিকিরণ করে না। কি বলছে যে কোনো একটা ইলেকট্রন যখন কোনো একটা কক্ষপথে ঘুরতে থাকে তখন কোনো শক্তি গ্রহণও করে না, বর্জনও করে না। তাহলে কি হয় তখন, তবে ইলেকট্রন কী করতে পারে, যে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায়, তখন শক্তি শোষণ করে। তাহলে যদি নিম্ন শক্তি থেকে অর্থাৎ নিচু শক্তি স্তর থেকে বড় শক্তি স্তরে যদি যায়, তাহলে শক্তি গ্রহণ করবে, শোষণ করবে, করে সেটা বড় হইব, তারপর উচ্চ শক্তি স্তরে যাবে। আবার যদি উচ্চ শক্তি স্তরে তাকে শক্তি যদি হারায়, তাহলে নিম্ন শক্তি স্তরে পৌঁছাতে পারবে, এটা শক্তি বিকিরণ বলা হয়। অর্থাৎ বড় শক্তি স্তরে আছে, এখন কি দুর্বল হতে হতে শক্তি বিকিরণ করতে করতে সে কী হয়েছে, দুর্বল হয়ে গেছে, তখন নিম্নের শক্তি স্তরে চলে আসবে। তো এই যে শক্তি বিকিরণ, এই শোষণ বা বিকিরণ, যে এটা একটা শক্তির একটা সূত্র দিছে, সূত্রটা কি HB সমান hc/λ, ঠিক আছে, HB সমান hc/λ বলা হয়। তাহলে আমরা যদি খেয়াল করি HB সমান hc/λ হচ্ছে আপনার বিকিরিত শক্তির পরিমাণ দেওয়া আছে। এখানে c মানে হচ্ছে আপনার আলোর বেগ, আলো আমরা জানি 3 × 10⁻8 মিটার পার সেকেন্ড বেগে যায়, মানে 1 সেকেন্ডে 1 লক্ষ কিলোমিটার আলো যায়, এইটা। বি হচ্ছে আপনার কম্পাঙ্ক, যেটা হচ্ছে হার্টস এককে বা পার সেকেন্ড এককে প্রকাশ করে, যে কি শোষিত বা বিকিরিত শক্তির কম্পাঙ্ক হচ্ছে বি। আর ল্যামড়া হচ্ছে আপনাদের তরঙ্গ দৈর্ঘ্য, যে শক্তির তরঙ্গ দৈর্ঘ্য বলা হয়, ল্যামড়া বলা হয়। তো এভাবে আমরা এটা নির্ণয় করতে, সি নাম্বার সূত্র এটা দিচ্ছে, ঠিক আছে, এটা হচ্ছে 3 নাম্বার সূত্র বলছে। তো ইলেকট্রন উচ্চ শক্তিস্তর থেকে নিম্ন শক্তিস্তরে যাবার সময় আলো কি করে, বিকিরণ করে, তাকে প্রিজমের মধ্যে দিয়ে পাস করলে পারমাণবিক বর্ণালী সৃষ্টি হয়। অর্থাৎ ইলেকট্রন যখন উচ্চ শক্তি থেকে নিম্ন শক্তিস্তরে যায়, তখন কি হবে, যে আলো বিকিরণ করে, লাইট দরায় যেতেছে, মানে লাইটিং করে যেতেছে, জোনাকি পোকার মধ্যে জ্বলে যাচ্ছে। ওইটা যদি আমরা প্রিজমের মধ্যে দিয়ে, প্রিজম হচ্ছে এক ধরনের কাঁচ, এক ধরনের গ্লাস, যে আতসী গ্লাস বা মানে আমরা চোখের চশমা মতো যে দেখি যে গ্লাসগুলো এরকম, আর লেন্সের মতো, এটার মধ্যে দিয়ে আমরা যদি দেখি মানে রাখি, তাহলে দেখা যাবে যে পারমাণবিক বর্ণালী যে সৃষ্টি হয়েছে এটা চোখে দেখা যাবে। তো
তো বোরের পরমাণুর সাফল্য কি, যে তার এই সফলতা কি, বোরের পরমাণু মডেল যে সফলতা সারা বিশ্বে গ্রহণ পাইছে, সবাই যে এটা অ্যাকসেপ্ট করছে, স্বীকৃতি দিছে, কেন বলতে রাদারফোর্ড যে পরমাণু মডেলের অনুসারে সৌরজগতের সাথে যে তুলনা করছে সেটা ভুল ছিল, কিন্তু পরমাণু মডেল যে উপশক্তি স্তরে ঘুরে সেটা সে বর্ণনা করছে। মানে রাদারফোর্ড বলছিল কি সূর্যকে কেন্দ্র করে করে প্লাস মাইনাস ইলেকট্রন নিউক্লিয়াস এগুলো বলছে, কিন্তু শক্তি স্তর কেমন হবে সে সম্পর্কে ধারণা দেয় নাই। কিন্তু বোর বলছে যে আমরা ধারণা দিচ্ছি কি তা শক্তি স্তর কেমন হবে, বৃত্তাকার হবে। 2 নম্বর রাদারফোর্ড বলছিল যে পরমাণু শক্তি শোষণ করব, বিকিরণ করলে তো দেখা যায় একসময় কি কেন্দ্রে গিয়ে পরে শক্তি আড়াই দিয়ে সব ধ্বংস হয়ে যাবে, কিন্তু সেটা হয় না। সেটা না হয় কী হয়েছে, যে পরমাণু যদি শক্তি শোষণ করে তাহলে উচ্চ শক্তির স্তরে যাবে, আর শক্তি যদি কমে যায় তাহলে সে নিম্ন শক্তি স্তরে চলে যাবে, কিন্তু কেন্দ্রে যাবে না। সি নাম্বার বলতেছে রাদারফোর্ডে কিন্তু কোনো মূলে বর্ণালী ব্যাখ্যা দিতে পারে নাই। বর্ণালী মানে ওই যে আমরা একটু বলছিলাম যে প্রিজমের ভিতরে দেখলে দেখবেন আলো দেখা যায়, ওইটা এই যে আলো দেখা যায় বলছিলাম এইটা, তো সে এরকম কোনো ব্যাখ্যা দিতে পারে না, কিন্তু বোর কিন্তু ব্যাখ্যা দিতে পারছে। তবে দুঃখের বিষয় কিন্তু বোর কিন্তু শুধু হাইড্রোজেনের বর্ণালী ব্যাখ্যা দিচ্ছে, অন্যান্য যে আছে মৌল আছে যেমন অক্সিজেন, নাইট্রোজেন, সোডিয়াম, এগুলো কিন্তু যে কীভাবে আলো জ্বলে প্রিজমের ভিতর দিয়ে গেলে সেটা বর্ণনা দিতে পারে না। সে শুধু এক ইলেকট্রন বিশিষ্ট হাইড্রোজেনে শুধু মানে বর্ণালী আলো রশ্মি ব্যাখ্যা দিতে পারছে যে দেখো প্রিজমের ভিতর দিলে আলোটা জ্বলে, কিন্তু নাইট্রোজেন নিয়ে দেখাতে পারছে না বা অক্সিজেনকে নিয়ে দেখাতে পারছে না। তো বোরের পরমাণু মডেলে কিছু সীমাবদ্ধ আছে, কিছু ত্রুটি আছে, হ্যারও কিছু ভুল আছে। হ্যাঁ কি ভুল করছে, যে বোর মডেলের সাহায্যে এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা গেছে, কিন্তু একাধিক নয়। ওই যে একটু বললাম যেখানে শুধু হাইড্রোজেনের বর্ণালী ব্যাখ্যা দিতে পারছে, কিন্তু সোডিয়াম, নাইট্রোজেন, অক্সিজেনের কিন্তু যে বর্ণালী ব্যাখ্যা দিতে পারে নাই। আরেকটা হচ্ছে কি, যে বোরের পারমাণবিক মডেল অনুসারে এক শক্তি স্তর থেকে ইলেকট্রন যখন অন্য শক্তি স্তর গমন করে তাহলে পারমাণবিক বর্ণালীতে একটি মাত্র রেখা পাওয়া যায়। সে বলছে কি যখন একটা ইলেকট্রন যখন মানে ছোটো শক্তি স্তর থেকে বড় শক্তি স্তরে যায় তখন একটা করে বর্ণালী পাওয়া যায়, মানে একটা রেখা পাওয়া যায়, লাইট জ্বলে, লাইটিং জ্বলে একটা। কিন্তু আমরা শক্তিশালী অণুবীক্ষণ যন্ত্র আমরা দেখলাম যে একটা না ক্ষুদ্র ক্ষুদ্র অনেকগুলো লাইটিং জ্বলে, মানে রেখার সমষ্টি আছে যেগুলো সে ব্যাখ্যা দিতে পারে নাই। আবার বোরের পরমাণু মডেল অনুসারে যে শুধু বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রন ঘুরে, বোর বলছে যে বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরে, কিন্তু আমরা এখন জানি ইলেকট্রন মানে অণুবীক্ষণ যন্ত্র দ্বারা আমরা চেক করে দেখছি শুধু ইলেকট্রন শুধু বৃত্তাকার পথে ঘুরে না, উপবৃত্তাকার পথেও ঘুরে, কিন্তু সেটা সে প্রমাণ করতে পারে নাই বা বুঝাইতে পারে না, সে জানেই না। তো এই হলো তার সীমাবদ্ধতা। তো পরীক্ষা আসে বোরের পরমাণু মডেলের সীমাবদ্ধতা লেখো, পরীক্ষা সৃজনশীল আসবে বোরের পরমাণুর সাফল্য লেখো, এটা আসবে বোরের পরমাণু মডেলটা বর্ণনা করো। ঠিক আছে, এগুলো আমাদেরকে মুখস্থ করতে হবে। তো এরপর আমরা যদি খেয়াল করে দেখি যে 3 নাম্বার দেওয়া আছে যে পরমাণু শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে। তো ইলেকট্রন বিন্যাস যদি আমরা খেয়াল করে দেখি যে মানে ইলেকট্রনগুলো কীভাবে পরমাণুতে মানে কীভাবে ইলেকট্রনগুলো বিন্যাস থাকে সেটা দিছে। তো আমরা যদি খেয়াল করি যে ইলেকট্রন মানে শক্তি স্তর, প্রধান শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতার একটা সূত্র এখানে আছে, সূত্র হচ্ছে 2n²। অর্থাৎ এই 2n² উপর ভিত্তি করে আমরা বলতে পারবো যে কোনো একটা কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে। মানে হচ্ছে আমরা যদি দেখেন যে n এর মান যদি 1 দেই তাহলে সেটার নাম হচ্ছে k শক্তি স্তর। উপরে আমরা পড়েছি n এর মান 1 দিলে k, n এর মান 2 দিলে l, n এর মান 3 দিলে m, n এর মান 4 দিলে n হবে। তাহলে n এর মান যদি 1 দিই তাহলে 1 প্রথম শক্তি স্তর। তাহলে ওই যে সূত্রটা আমরা পাইছি এই সূত্রটা আমরা যদি এখানে খেয়াল করে দিই যে 2n² যদি এই সূত্র মাঝে n এর মান 1 দেই তাহলে আমরা পাইতেছি কয়টা, 2টা ইলেকট্রন পাইতেছি। তার মানে আমরা বলতে পারি যে প্রথম শক্তি স্তরে 2টা ইলেকট্রন। এখন ওই যে সূত্রটা 2n² n এর মান যদি আমরা 2 দিই তাহলে দেখলাম 8টা পাইতেছি, n এর মান যদি আমরা 3 দিই তাহলে দেখলাম 18টা পাইতেছি, n এর মান 4 দিলে আমরা দেখলাম যে 32টা পাইতেছি। তার মানে আমরা বলতে পারি যে প্রথম শক্তি স্তরে ইলেকট্রন থাকে 2টা, 2 নম্বর শক্তি স্তরে ইলেকট্রন থাকে 8টা, 3 নাম্বার থাকে 18টা, 4 নাম্বারটা থাকে 32টা থাকে। তাহলে ইলেকট্রন বিন্যাস যদি আমরা খেয়াল করি যে 2টা, 8টা, 18টা এবং 32টা ইলেকট্রন থাকে। তাহলে এটা আমাদেরকে মনে রাখতে হবে যে প্রথম শক্তি স্তরে থাকে 2টা, 2 নম্বর শক্তি স্তরে 8টা, 3 নাম্বার থেকে 18টা, 4 নাম্বারটা থাকে 32টা থাকে। এই হলো ইলেকট্রন বিন্যাসের ধারণ ক্ষমতা। তো এখানে পারমাণবিক সংখ্যা দেওয়া আছে আর মৌলও দেওয়া আছে, কোন শক্তি স্তরে কয়টা আছে সেটা আছে। যেমন দেখেন 1 এর জন্য হচ্ছে হাইড্রোজেন, মানে পারমাণবিক সংখ্যা 1 মানে কি হাইড্রোজেন, পারমাণবিক সংখ্যা 2 মানে কি হিলিয়াম, 3 মানে কি 3 মানে হচ্ছে লিথিয়াম, 4 মানে কি বেরিলিয়াম, এরকম দেওয়া আছে এবং তার ইলেকট্রন বিন্যাস সেখানে দেওয়া আছে। তো আমরা যদি দেখি এখানে যে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1, ফলে ইলেকট্রন সংখ্যা 1, তাই ইলেকট্রন প্রথম শক্তি স্তরে থাকবে।
ঠিক আছে। হিলিয়াম যেহেতু 2 তাই 2 শক্তি স্তর থাকবে। আবার আমরা যদি খেয়াল করে দেখেন যে আমরা যদি এখানে দেখেন যে সোডিয়াম নাইট্রোজেন যদি আমরা বলি, নাইট্রোজেনের ইলেকট্রন হচ্ছে 7, পারমাণবিক সংখ্যা হচ্ছে 7, তার মানে ইলেকট্রন সংখ্যাও 7, প্রোটন সংখ্যাও 7। তাহলে এখানে খেয়াল করে দেখেন যে নাইট্রোজেনের যদি পারমাণবিক সংখ্যা 7 হয়, তাহলে আমরা জানি প্রথম শক্তি স্তর যেটা কে, এই কেতে থাকবে কয়টা থাকবে, 2টা থাকবে। প্রথম শক্তি স্তরে থাকে 2টা, 2 নম্বর শক্তি স্তরে থাকে 8টা। কিন্তু আমি যদি প্রথম শক্তি স্তরে 2টা দিয়ে দালাই, তাহলে আমার কাছে আর কয়টা থাকবে, 5টা থাকবে। এই 5টা তাহলে কোনটাতে হবে, এইটাতে হবে। ঠিক আছে। আমরা যদি খেয়াল করে দেখেন যে আমরা যদি সোডিয়ামের কথা চিন্তা করি, সোডিয়ামের ইলেকট্রন হচ্ছে কয়টা, সোডিয়াম হচ্ছে আপনার 11টা। তাহলে আমরা যদি প্রথম শক্তি স্তরে কয়টা থাকে, 2টা, 2 নম্বর শক্তি স্তরে কয়টা, 8টা। তাহলে 2টা আর 8টা দিলে হচ্ছে 10টা, আর কয়টা থাকে, আর একটা থাকে, এটা যাবে 3 নম্বর শক্তি স্তরে যাবে। কেন, আমরা যদি প্রথম শক্তি স্তরে 2টা থাকতে পারি, 2 নম্বর শক্তি স্তরে থাকে 8টা, 3 নম্বর থাকে 18টা, 4 নম্বর থাকে কয়টা, 36টা থাকে। যেটা আমরা উপরে শিখেছি যে প্রথমটা 2টা দিব, পরেরটা 8টা দিব, পরেরটা দেবো কেউ 18টা, পরেরটা 32টা দেব। এভাবে আমরা দেব। খেয়াল করে দেখেন, একেবারে আমরা খেয়াল করে যদি আমরা বলি যেমন ফসফরাস, সে খেয়াল করে দেন লাস্টে একটা ফসফরাস দেওয়া আছে। তাহলে ফসফরাসের ক্ষেত্রে আমরা জানি ফসফরাসের ইলেকট্রন হচ্ছে 15টা, পারমাণবিক সংখ্যা 15, ইলেকট্রনও 15। তাহলে প্রথমটা আমাদের করে দেবো, প্রথম শক্তি স্তরে করে দেবো 2টা, 2 নাম্বারটা দেবো 8টা, তাহলে কয়টা হয়েছে, 10টা হয়েছে গা। তাহলে 3 নাম্বার কিন্তু দেওয়া যায় 18টা, কিন্তু আমার কাছে 10টা দেওয়া লাগছে, আর আমার কাছে রয়েছে মাত্র 5টা রয়েছে। তাহলে 3 নাম্বার কিন্তু 5টা দেবো, বেশি থাকলে বেশি দিতে পারতাম, কিন্তু আমার কাছে আসি মোট 15টা। প্রথমটা যদি 2টা দালাই, 2 নাম্বারটা যদি 8টা দালাই, তাহলে মোট 10টা দিয়ে দালাইছি। তাহলে 3 নাম্বারটার মধ্যে আমার তো বাধ্য হয়ে আমাকে 5টাই দিতে হবে, আমার কাছে তো আর নাই। ঠিক আছে, এইটা হলো বিষয়। তো আমরা যদি খেয়াল করে দেখি নিচে আপনি দেখেন এখানে দেয়া আছে, তবে এখানে একটু সমস্যা আছে। এই সমস্যাটা আমরা এখানে আলোচনা করব। সমস্যাটা কি, সেটা হচ্ছে কি, আমরা দেখলাম হিলিয়ামের ক্ষেত্রে দেখলাম, এগুলো দেখলাম, কিন্তু এখানে বলছে যে আমরা 1 থেকে যদি আমরা খেয়াল করে দেখি যে এখানে দেশে যে 19তম ইলেকট্রন, এখানে দেখেন যে সোডিয়াম 11, এটাও ঠিক আছে, আর্গনও ঠিক আছে, তবে এখানে দেশে 19 থেকে, যে এখানে দেশে পারমাণবিক সংখ্যা 19-এর পর থেকেই কিন্তু সমস্যা দেখা দিছে। পারমাণবিক সংখ্যা 19-এর পর থেকেই সমস্যা দেখা দিচ্ছে। সমস্যা দেখা দিচ্ছে কি, আমরা যদি 19 বা 20-এ যাই তাহলে আমরা একটু বুঝবো। 19 বা 20-এ গেলে আপনি খেয়াল করে দেখেন, এই যে আমরা ধরেন এই যে 20-এ গেলাম, ঠিক আছে, এখানে দেখেন 20-এ গেলাম আমরা, 20 ক্যালসিয়াম, যাচ্ছে ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা হতো 20 দেওয়া আছে। এখন প্রথম যে শক্তি স্তর সেটা আমাদের কিন্তু 2টা লইতে পারে, তাই 2টা দিছে। 2 নাম্বার শক্তি স্তর কিন্তু 8টা লইতে পারে, তাই 8টা দিছে। 3 নাম্বার শক্তি স্তরে কিন্তু লইতে পারে 18টা, 3 নাম্বারটা লইতে পারে কটা, 18টা লইতে পারে। তাহলে আমি যদি প্রথমটা 2টা দালাই, 2 নাম্বারটা যদি 8টা দিতে, মোট হচ্ছে 10টা। তাহলে আমার কাছে রয়েছে কটা, রয়েছে তো আরও 10টা। তাহলে আমি তো এটার মধ্যে 10টা দিতে পারতাম না, দিয়ে এরা কেন 8টা দিছে কেন? ঠিক আছে, কারণ আমি জানি এটার মধ্যে তো আমার 10টা দেওয়া যায়। কেন 10টা দেওয়া যায়, কারণ আমি তো পড়েছি যে ওই যে উপরে যে 4টা পড়ছি যে প্রথমটার মধ্যে 2টা দেওয়া যাবে সর্বোচ্চ, আর 2 নাম্বার মধ্যে 8টার বেশি নিবে না, 3 নাম্বারের মধ্যে 18টা বেশি নিবে না, 4 নাম্বারটা 32টা নিবে। তাহলে প্রথমটা 2 দিছি, ঠিক আছে, 2 নাম্বারটা দিছে 8, ঠিক আছে, কারণ 2 নাম্বারটা 8টা বেশি নেই না। 3 নাম্বার যে এম শেল, এই যে এম শেল, এখানে দেখেন এই যে এম শেলে কিন্তু কটা নিতেছে, এম শেলে এই যে এম শেলে নিতেছে কিন্তু 18টা। তাহলে আমি কিন্তু প্রথমটা যদি 2টা দেই, 2 নাম্বারটা যদি 8টা দেই, তাহলে 10টা চলে গেছে। তাহলে আমার কাছে আর বাকি রয়েছে কটা, 20টার মধ্যে থেকে আরও 10টা বাকি আছে, কারণ ক্যালসিয়াম তো এখানে 20। তাহলে আমি যদি প্রথমটা 2টা দালাই, 2 নাম্বারটার মধ্যে যদি 8টা দিই, তাহলে 10টা চলে গেছে, আরও 10টা হয়েছে। তাহলে আমি তো এম এর মধ্যে তো আমি 10টা দিতে পারি। কেন 10টা দিতে পারি, কারণ এটার মধ্যে তো নিতে পারে 18টা। তাহলে 10টা না দিয়ে 8টা কেন দিচ্ছি, আর 2টা কেন এন এর মধ্যে দিচ্ছি, ও এই সমস্যার সৃষ্টি হচ্ছে 19তম থেকে। এই সমস্যাটা 19তম থেকে সৃষ্টি হয়েছে, তাই এটা নিয়েই আমরা এখন আলোচনা করব। যে নর্মালি তো আমরা বলছি যে 2টা, 8টা, 18টা, তারপর 32টা দিতে হয়, কিন্তু এখানে একটা ঝামেলা হয়েছে। ঝামেলা কি, 19 থেকে শুরু হয়েছে ঝামেলাটা, 19 থেকে ঝামেলাটা তৈরি হয়েছে, 19 থেকে ঝামেলা শুরু হয়েছে। তো এই ঝামেলাটা সমাধান করার জন্য নিচে দিচ্ছে, এখানে এই কথাগুলো বলছে যে 19 থেকে পরবর্তী মূলগুলোতে ঝামেলা শুরু হয়েছে, ক্রোমিয়ামে ইলেকট্রন বিন্যাসে ব্যতিক্রম দেখা যায়। এগুলো আমরা নিচে আলোচনা করতেছি যে কি ঝামেলা শুরু হয়েছে। আপনি খেয়াল করে দেখেন এখানে ঝামেলা হয়েছে কোনটা, যে উপশক্তি স্তরের ধারণা দিছে। এই ঝামেলা দূর করার জন্য উপশক্তি স্তর নামে একজন মানে তৈরি করছে বা একজন আবিষ্কার করছে যে উপশক্তি স্তর। অর্থাৎ এরকম একটা ঝামেলা হয়েছে যে আমরা জানি যে প্রথমে 2টা, পরে 8টা, পরে 18টা না দিয়ে 8টা দিচ্ছে কেন। তো এখানে দেখেন যে এখানে উপশক্তি স্তর ধারণা দিলে আমরা বুঝে ফেলবো যে প্রধান শক্তি স্তরকে এন দ্বারা প্রকাশ করা হয়, আর উপশক্তি স্তরকে এল দ্বারা প্রকাশ করা হইতেছে। কি বললাম,
প্রধান শক্তি স্তরকে এন দ্বারা, উপশক্তি স্তরকে এল দ্বারা প্রকাশ করতেছে। এন এর মান শুরু হয়েছে কত থেকে? আমরা জানি এন শুরু হয়েছে কিন্তু 1 থেকে, 1 2 3 থেকে শুরু হয়েছে, কিন্তু এল কিন্তু শুরু হয়েছে 0 থেকে। দেখেন এল শুরু হয়েছে কত থেকে? 0 থেকে শুরু হয়েছে এল এর মান। আবারও বলতেছে এখানে কিন্তু একটা জিনিস বোঝার একটা বিষয়, যে এন কিন্তু শুরু হয়েছে কত থেকে? এন শুরু হয়েছে কিন্তু দেখেন খেয়াল করে, এন শুরু হয়েছে কত থেকে? এন শুরু হয়েছে 1 থেকে, কিন্তু এল কিন্তু শুরু হয়েছে আপনার 0 থেকে শুরু হয়েছে, অর্থাৎ 0 1 2 3 0 থেকে শুরু হয়েছে। যদি তাই হয়ে থাকে তাহলে আমরা যদি খেয়াল করে দেখি, আপনারা দেখেন এখানে দেয়া আছে কোনটা দিচ্ছে, এন এর মান যদি 1 হয় তাহলে এল হবে 0। এন 1 মানে এন শুরু হয়েছে কোন সংখ্যা দিয়া? 1 থেকে, তাই 1। আর এল শুরু হয়েছে প্রথম সংখ্যা কোনটা? এল শুরু হওয়ার প্রথম সংখ্যা 0, তাই 0 দেব। এন এর প্রথম সংখ্যা কিন্তু 1, কারণ এন কিন্তু 1 থেকে শুরু হয়েছে। এন কত থেকে শুরু হয়েছে? এন শুরু হয়েছে আপনার 1 2 3 থেকে শুরু হয়েছে। তাহলে এন যদি 1 থেকে শুরু হয়, তাহলে এটা যদি 1 যদি হয় এন এর প্রথম, তাহলে 0 হবে কি? 0 হবে আপনার কি এল এর প্রথম। তাহলে এন যদি 1 হয়, এল সমান 0, তাহলে অরবিটালের সংখ্যা হবে 1s। এন যদি 2 হয় তাহলে এল হবে দুইটা, সেটা হবে 0 এবং 1। তাহলে হবে কি, ওই যে যেহেতু 2 তাই 2s 2p। এন এর মান তো 2, তাই 2s দেবো। আর এন এর মান যেহেতু এটাও 2p দেবো। এন সমান যদি 3 হয় তাহলে 3টা দেবো। কোনটা দেবো? 0 1 0 1 2। তাহলে যেহেতু এন 3টা, তাহলে 3টা দেবো 3s 3p 3d। এন যদি 4 হয় তাহলে আমরা এল এর মান হবে 4টা, 0 1 2 3। তাহলে 4টা কোনটা? এই 4টা হচ্ছে আপনার ওই জায়গায় আছে 4s, কী আছে 4s 4s 4p 4d 4f। ঠিক আছে, এন সমান 5 হলে 0 1 2 3 4 হবে। এখানে অরবিটালের সংখ্যা থাকা কথা 5টা, কিন্তু এখানে আমরা দিয়ে দিচ্ছি কয়টা? 4টা দিচ্ছি। কেন? এর বেশি প্রয়োজন হয় না, যে ইলেকট্রন সবগুলো এটার ভিতরে হয় আর বাকিটা প্রয়োজন হয় না। আচ্ছা, যা হোক, আমরা সহজ কথা আমরা এক কথা যদি উত্তর দিই, এখানে কী বুঝাইতেছে? একটু ধৈর্য দিয়ে এগুলো দেখতে হবে, কারণ এখানে ধৈর্য ছাড়া বিষয় না। এখানে অনেক কিছু আছে বোঝা দরকার হলে আপনি বারবার দেখেন, একবার না হলে বারবার দেখেন। বলছি এন এর সিরিয়াল শুরু হয়েছে 1 থেকে, আর এল এর সিরিয়াল শুরু হয়েছে 0 থেকে। তাই এন এর সিরিয়াল প্রথম যদি 1 দেয়, তাহলে এল এর সিরিয়াল প্রথম দেবো 0, তাহলে ওই আমরা দিচ্ছি 1s। এন যদি 2 হয় তাহলে কি 0 1, 3 হলে 0 1 2 3টা, 4 হলে 4টা দেবো 0 1 2 3, 5 হলে 5টা দেবো। ঠিক আছে, ওইটা এখানে বলতেছে। তারপর আমরা যদি খেয়াল করে দেখি যে এটার উপর ভিত্তি করে তারা বলতেছে যে অরবিটালে ইলেকট্রন সংখ্যা কয়টা হইবে সেটা নির্ভর করে 2 × 2l + 1 এই সূত্র দ্বারা। একটা অরবিটালে কয়টা ইলেকট্রন হবে সেটা সূত্র হচ্ছে কি, এই যে এইটা 2 × 2l + 1। সেটা কিভাবে আমরা পরে দেখছি। আর আমরা জানি প্রতিটা শক্তি স্তরে, প্রতিটা পূর্ণ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকবে সেটা নির্ভর করে 2n²। কেন 2n²? ওই যে আমরা উপরে পড়ছিলাম, দেখেন এখানে এখানে দেওয়া আছে 2n²। এন এর মান 1 দিলে 2টা, এন এর মান 2n², এন এর মান 2 দিলে 8টা, 3 দিলে 18টা, 4 দিলে 32টা। তাহলে আমরা বলতে পারি যে এখানে দেওয়া আছে, এখানে কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে এভাবে আমরা বলতে পারি যে অরবিটালে ইলেকট্রন সংখ্যা আমরা 2 × 2l + 1 এটা দ্বারা বার করব, এই সূত্র দ্বারা। আর প্রধান শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে সেটা 2n² দ্বারা বার করব। এখানে এই যে 4টা দেশে, 4টা আমরা শুধু 4 নাম্বারটা দেখলেই 1 2 3 হয়ে যাবে। ঠিক আছে, শুধু আমরা 4 নাম্বারটা দেখব, 4 নাম্বারটা দেখলেই বাকি 1 2 3 বোঝা হয়ে যাবে। দেখেন এন এর মান যদি আমরা 4 দিই, এন এর মান কত দিছি? 4, তাহলে এল কত হবে? এল হবে 4টা, সেটা হচ্ছে কি 0 1 2 3, তাহলে 4টা হয়েছে না এখানে? 4টা। তাহলে মনে রাখবেন ওই শূন্যকে আমরা এস দ্বারা প্রকাশ করি। শূন্যকে কী দ্বারা প্রকাশ করি? অরবিটালের নাম শূন্যকে আমরা এস দ্বারা প্রকাশ করি। দেখুন উপরে আছে কি, উপরে লেখা আছে যে এল অনুযায়ী অরবিটালের নাম, অর্থাৎ শূন্যের নাম হচ্ছে এস। তাহলে শূন্যর নাম হচ্ছে কি এস, 1-এর নাম হচ্ছে পি, 2-এর নাম হচ্ছে ডি, 3-এর নাম হচ্ছে কত? এফ। তাহলে যেহেতু এটা এন এর মান হচ্ছে 4, তাহলে আমরা লিখব কি, এস এর আগে দেবো 4s, পি এর আগে দেবো 4p, ডি এর আগে দেবো 4d, এফ এর আগে দেবো 4f। আর এন এর মান যদি 3 হইতো তাহলে আমরা দিতাম কি 3s 3p 3d। এন এর মান যদি 2 হইতো তাহলে আমরা দিতাম কি 2s 2p। এন এর মান যদি 1 হইতো তাহলে আমরা দিতাম 1s দিতাম।
বুঝা গেছে এইটা। এখন এসে কয়টা ইলেকট্রন থাকে, উপরে দেখেন যে ইলেকট্রন সংখ্যা, অরবিটালে মোট ইলেকট্রন সংখ্যা, এসে কয়টা ইলেকট্রন থাকে, এসে থাকে 2টা, সেটা 4s হোক, 1s হোক, 2s হোক, 3s হোক, যেটা খুশি সেটা হোক, সেটা যে কোনো এস হোক, ঠিক আছে, সেটা যে কোনো এস হোক, এসে 2টা থাকবে, পিতে থাকবে 6টা, ডিতে থাকবে 10টা, ঠিক আছে, এসে 2টা, পিতে 6টা, ডিতে 10টা, এফে থাকবে 14টা থাকবে। তাহলে আমরা বলতে পারি, কি বলতে পারি সেটা হচ্ছে কি, আপনি দেখেন এসে কয়টা থাকবে, এসে থাকবে 2টা, পিতে কয়টা থাকবে, পিতে থাকবে আপনার সর্বোচ্চ আপনার 6টা দিতে পারবেন, এর বেশি দিতে পারবেন না। ডিতে আপনি বড় জু 10টা, এর বেশি আপনি দিতে পারবেন, কম দিতে পারবেন কিন্তু বেশি দিতে পারবেন না। এফে কয়টা থাকবে, এফে থাকবে 14টা, কম দিতে পারবেন কিন্তু বেশি দিতে পারবেন না। তাহলে এই চার্ট থেকে আমরা কি শিখতে পারি, এই চার্ট থেকে আমরা যদি শিখি তাহলে একটা জিনিস আমরা শিখতে পারি, সেই জিনিসটাকে আমরা এখানে এক কথায় আমরা এখন উত্তর দেব, যে এই চার্ট থেকে আমরা কি শিখলাম, এক কথায় উত্তর দেন। তাহলে এক কথায় চলেন আমরা উত্তর দিই। এক কথায় হচ্ছে গিয়ে এন এর মান যত আমরা সেটা দেখব, এন এর মান যেহেতু 4, তাই আমরা এল এর মান 4টা হবে, 0 1 2 3। এন এর মান যদি 3 হয় তাহলে এল এর মান 3টা হবে, 0 1 2 3, ঠিক না? এটা তো 0 মানে হচ্ছে এস, 0কে এস দ্বারা আমরা প্রকাশ করি, 1কে পি দ্বারা, 2কে ডি দ্বারা, আর 3কে এফ দ্বারা প্রকাশ করি। এখন প্রশ্ন হলে এসে কয়টা থাকে, এসে 2টা ইলেকট্রন থাকে, পিতে থাকে আপনার 6টা, ডিতে থাকে আপনার 10টা, এফে থাকে আপনার 14টা ইলেকট্রন থাকে। তাহলে 4s দিলাম কেন, যেহেতু এন মানে শক্তি স্তর নাম হচ্ছে 4 নম্বর শক্তি স্তর, তাই 4s 4p, শক্তি স্তর 3 নম্বর হলে 3s 3p, শক্তি স্তর 2 নম্বর হলে 2s 2p, এরকম। বোঝা গেছে? এইটা এখানে বলা দিছে, ঠিক আছে। আরও সহজভাবে আমরা বুঝাই, আরেকটা শুধু সহজভাবে বলি আমরা, খেয়াল করে দেখেন, এন এর মান যদি 1 হয়, এন এর মান যদি 1 হয় তাহলে কি হবে, শুধু এস হবে। এন এর মান যদি 2 হয় তাহলে 2টা হইব, তাহলে এসপি। এন এর মান যদি 3 হয় তাহলে 3টা হইব কি, 3s 3p 3d। এন এর মান যদি 4 হয় তাহলে 4টা হবে, 4s 4p 4d 4f। বুঝা গেছে? এটা আমরা শিখতে পারি সহজ ভাষায়, এক কথা যদি বলি, ব্যাখ্যা না দিই। আপনারা ভিডিও আবার টেনে টেনে দেখতে পারেন, বা দেখা যায় আবার পূর্বে অবস্থা আমি এই বক্সটা যখন থেকে বর্ণনা করছি সেটাও আপনারা দেখতে পারেন। যদি আপনারা না বোঝেন, একটা ভিডিও বারবার দেখতে হয়, বারবার না দেখলে আপনি ক্লিয়ার হবে না, কারণ একবার যে বললাম সেটা আপনি নাও বুঝতে পারেন। তাই বারবার ভিডিও দেখবেন, যে একই ভিডিওটা যে যে টপিকটা বুঝতেছেন না, এই টপিকটা বারবার শুনবেন, তাহলে সহজভাবে বুঝতে পারবেন। এই কারণে আমি বারবার বলতেছি, ভিডিও অনেক লম্বা হবে হোক, তবু আপনি বুঝে যান। কি বললাম, এন এর মান যদি আমরা এক কথা উত্তর দিতেছি, এখন এন এর মান যদি 1 হয় তাহলে শুধু এস, ঠিক আছে, সেটা হবে 1s। এন এর মান যদি 2 হয় তাহলে হবে কি, 2টা হবে এসপি, মানে 2s 2p। এন এর মান যদি 3 হয় তাহলে 3টা হবে, কোন 3টা, 3s 3p 3d। এন এর মান যদি 4 হয় তাহলে 4টা হবে, কোন 4টা, 4s 4p 4d 4f। এসে কয়টা ইলেকট্রন থাকবে, 2টা। এক মিনিট, এভাবে দিই, এসে কয়টা ইলেকট্রন থাকবে, 2টা। ঠিক আছে, এসে 2টা, পি এসে 2টা থাকবে, পিতে কয়টা থাকবে, 6টা। তো এটাই নিচেরটা দেখলে সবচেয়ে ভালো হয়, যেমন এসে 2টা, পিতে 6টা, ডিতে থাকবে 10টা, এফে থাকবে কয়টা, 10টা থাকবে, এফে থাকবে 14টা। তাহলে এসে 2টা, পি এ 6টা থাকবে, মানে 6টা বেশি থাকবে না। ডিতে 10টা দিয়ে যাবো, এর বেশি দেওয়া যাবে না। আর এফে কটা দেওয়া যাবে, 14টা দেওয়া যাবে। তাহলে এখন দেখেন হিসাব করলে আমরা পাই, প্রথম শক্তি স্তরটি কি 2টা পাইতেছি, দ্বিতীয় শক্তি স্তরে মোট 8টা পাইতেছি, তৃতীয় শক্তি স্তরে 18 পাইতেছি, চতুর্থ শক্তি স্তরে 32টা পাইতেছি, যেটা ওই যে উপরে সমস্যা ছিল, সমস্যার সমাধান করে দিছে। যেখানে বলে দিছিল, যে কি বলে দিছিল, যে দেখো প্রথম শক্তি স্তরে থাকবো 2টা, দ্বিতীয়টা 8টা, তৃতীয়টা 18টা, চতুর্থটা 32টা। কিন্তু এখানে 19-এর পর থেকে দেখি আমরা, এই 19-এর পর থেকে দেখি ঝামেলা, ওই ঝামেলা সমাধান করার জন্য ওই উপশক্তি স্তর এল এ আবিষ্কার করা হয়েছে। এল দ্বারা আমরা এখন বুঝাই দিলাম, যে দেখেন ঠিকই, 1-এ 2টা থাকতেছে, 2-এ 8টা থাকতেছে, 3-এ 18টা থাকতেছে, আর 4-এ 32টা থাকতেছে, কিন্তু ভেঙে ভেঙে থাকতেছে। এসে থাকতেছে 2টা, পি এ 6টা, ডিতে 10টা, এফ এ 14টা, এইভাবে দিয়ে দেওয়া থাকতেছে। ওইটা বলে উপশক্তি স্তর। না বুঝলে ভিডিওটা আবার প্রথম থেকে দেখেন, বারবার দেখেন, তাহলে সহজে বুঝতে পারবেন। এখন দেখেন, ইলেকট্রনের বিন্যাসের নীতি আছে, 3টা নীতি আছে ইলেকট্রন বিন্যাসের নীতি। একটা আছে পাউলির বর্জন নীতি, একটা আছে বাউফ নীতি,
একটা হচ্ছে আউফ বাউ নীতি, একটা কি বললাম পাউলির বর্জন নীতি, একটা হচ্ছে আউফ বাউ নীতি, একটা হচ্ছে হোন্স এন্ড সূত্র। তো এখানে এটা নিয়ে আলোচনা করবে না, কেন এটা ইন্টারমিডিয়েটে অর্থাৎ ইন্টারে এইচএসসিতে আপনি আলোচনা পাবেন, এটা ইন্টারে গেলে কলেজে গেলে এটা পাবেন, ঠিক আছে। এখানে আলোচনা করে নাই, সেটা বলছে কলেজে গেলে আপনি এটা পাবেন। তো এখানে আবার একটা জিনিস বলছে, এখানে একটা দেওয়া আছে যে 3D এবং এখানে দেখেন যে অরবিটালে এই জিনিসটা আমাদের লাগবে। এখানের মধ্যে আমরা যদি খেয়াল করি, এখানে যে অরবিটালে n+l এর মান কম সে অরবিটাল হচ্ছে শক্তি কম, আর যেটা শক্তি কম এটা আমাদের ইলেকট্রন আগে ঢুকবে। আর যেটা আমাদের n+l অর্থাৎ n আর l এই দুইটা মানকে আমরা যদি যোগ করে দেখলাম যে এটা বেশি বড় এটা, তাহলে এটা শক্তিশালী, এটা আমাদের ইলেকট্রন পরে ঢুকবে। বিষয়টা কি বুঝলাম না। আচ্ছা আমরা নিচে যাই, নিচে গেলে বুঝাবে। ধরেন আমরা আপনাকে প্রশ্ন করলাম যে ইলেকট্রন কি 3Dতে আগে যাবে, মানে 3D কি, তাই এটা তো বুঝলাম না। তাহলে আসেন আমরা একটু নিচে যাই, এই যে এখানে দেওয়া আছে নিচে, মানে কীভাবে, এই যে দেখেন এখানে দেওয়া আছে। আমরা বলছি যে সূত্রটা হবে কি, মানে ইলেকট্রন যে আমরা দিব, ওই যে উপরে বলছিলাম যে উপরে এই যে 1s 2s এখানে বলছি না, এগুলো আমরা যদি মুছাই দিই, তাহলে আমরা এখানে কী বলছি, এখানে বলছি যে ওই যে 1s, আর 2 এর ক্ষেত্রে কি 2s 2p, 3 ক্ষেত্রে 3s 3p, আর 3d, 4 এর ক্ষেত্রে 4s, এই সিরিয়ালটা মেনটেন করবেন। এখন ওই মেনটেন আমাদের একটা ঝামেলা আছে। ঝামেলা মানে কি, ঝামেলা আমরা যদি বোঝাই, ধরেন আমরা সিরিয়ালটা লিখলাম, প্রথমে কি বললাম যে 1s, পরে 2s, পরে 2p, যে লেখা দেখলে তো মানুষ দৌড় মারবে, 3s, তারপর কি 3p, শুরু করে লিখি, তারপরে 3d, তারপর কি 4s, তারপরে কি 4p, 4p দিলাম। হ্যাঁ ধরেন এটাই ধরেন, যদিও মানে মাউস দা লিখতে শেপ পায় না, মানে সুবিধা পাওয়া যায় না, বেশাবা লাগে। যা হোক, মাউস দা লিখতে যে সুবিধা নাই, আর আমার কোনো বোর্ডও নাই, আমার কোনো প্রজেক্টর বা টিভি বড় কোনো স্ক্রিনও নাই যেটাতে আমি বোঝাতে পারবো। খাতায় লিখে বোঝাতে গেলে খাতা থেকে ক্যামেরা মানে স্ট্যান্ড নাই, যে স্ট্যান্ডে আমি লেখা বোঝাবো, সেটাও আমার কাছে নাই। এখন দেখেন এখানে যে আমরা বলতেছি যে হ্যাঁ ইলেকট্রন তো সিরিয়ালটা এটাই 1s 2s 2p 3s 3p, এই সিরিয়াল না। এখন এই সিরিয়াল যদি হয় তাহলে আপনার প্রথম কথা হচ্ছে এখানে যে সিরিয়াল যদি আমরা এটা মেনটেন করি, তাহলে প্রথম আগে ইলেকট্রন কোনটার মাঝে ঢুকবে বলেন, প্রথমে তো 1s এ ঢুকবে, ঠিক না। ইলেকট্রন তো প্রথমে 1s এ যাবে, 1s এ দেওয়ার পরে 2s এ দেবো, 2s এ দেওয়ার পর 2p তে দেবো, 2p তে দেওয়ার পর 3s এ ইলেকট্রন দেবো, 3s এ দেওয়ার পর 3p, তারপর 3d, তারপর 4s, তারপর 4p, আরও যদি থাকতো তাহলে আমরা দিতাম 4p পরে কি 4d, এইভাবে সিরিয়াল করে যাবে, ঠিক না। এটাই তো বলতেছে যে ইলেকট্রনগুলো কীভাবে দেব, এইভাবে দেব। তাহলে এখন বলেন তো এসে কয়টা ইলেকট্রন দেওয়া যাবে, এসে কিন্তু 2টা দেওয়া যাবে, মনে আছে না, ভুলে গেছেন, ওই যে দেখেন এখানে লেখা আছে, এই জিনিসকে মনে রাখতে হবে। দেখেন এখানে দেওয়া আছে এসে কিন্তু কয়টা ইলেকট্রন দিব, ওই যে এটা দেখেন 4 নাম্বারটা দেখেন, এসে কিন্তু 2টা, পিতে কিন্তু 6টা, ডিতে 10টা, এফে 14টা দিতে হবে, বুঝা গেছে। তাহলে এই যে এসে আমরা কিন্তু 2টা দিতে পারবো, এর বেশি দিতে পারবো না। এখানে এসও 2টা দেবো, এখানে পিতে দেবো কয়টা, পিতে 6টা দিতে পারবো, এসে 2টা, পিতে 6টা, ডিতে করে দিতে পারবো সর্বোচ্চ 10টা দিতে পারবো, এসে আবার 2টা, পিতে আবার 6টা, ডিতে সর্বোচ্চ 10টা দিতে পারবো, ঠিক না। এভাবে তো যাবো, কিন্তু এখানে একটা বেজাল আছে, ওই বেজালটা এখানে বোঝাইতেছি যে এখানে একটু সমস্যা আছে। সমস্যা লাগাইছে কেডা, আমি বলতেছি একটু দাঁড়ান। সমস্যা কে লাগিয়েছে, সমস্যা লাগাইছে এই 3D আর 4s, এই দুইটা সমস্যা লাগাই দিচ্ছে এখানে। এটা আলোচনা এভাবে আলোচনা করলে অনেক বড় হবে, বড় হোক, তবে আপনি বুঝতে হবে, না বুঝে একটা অধ্যায় গিয়ে লাগে হবে না। আমরা বলছিলাম যে সিরিয়ালভাবে তো আমাকে ইলেকট্রন দিতে হবে, যে কীভাবে দিতে হবে, প্রথমে আমাকে ইলেকট্রন দেবো, আমি কি 1s এ দেবো, তারপর 2s এ দেবো, দিয়া 2p 3s, এইভাবে সিরিয়ালভাবে দিয়ে যাব। কিন্তু 3D আর 4s এরা দুজন আবার উল্টা হয়ে গেছে, এরা দুজন বলতেছে না আমরা এভাবে নিব না। কীভাবে নিব তাহলে, সেটাই বলতেছে এখানে। কি বলতেছে যে 3D এবং 4s বলতেছে যে না আমরা তো এইভাবে নিব না। তো নিবে কিভাবে, আমরা মধ্যে যে বড় সে পরে নিবা, যে দুর্বল ছোট সে আগে যাবে। কিভাবে,
ওই যেখানে আমি একটু বলছিলাম এই জায়গার মধ্যে আমি বলছিলাম এই কথাটা এখানে দেওয়া আছে। এটা শুধু 3D এবং 4S এর জন্য প্রযোজ্য। কি যে অরবিটালে n+l এর মান কম হ্যাঁ দুর্বল হ্যাঁটা আমাদের আগে যাইব, আর যেটা আমাদের n+l এর মান বেশি হ্যাঁ সবল শক্তিশালী হ্যাঁ পরে যাইব। মানে কি আমরা যদি দেখেন 3D কে যদি আমরা হিসাব করি 3Dর মধ্যে n+l কত বলছে যে n+l যেটা আমাদের কম বেশি n+l, ঠিক না, n+l যেটা আমাদের কম বেশি। তাহলে আসেন আমরা 3D হিসাব করি। তো 3D বলতেছে আমার কাছে তো 3D আছে, তাহলে n এর মান কত, n এর মান 3, কারণ শক্তি স্তর 3 হলে 3D। যেমন দেখেন 1s শক্তি স্তর 1, 2s 2p শক্তি স্তর 2, 3s 3p 3d শক্তি স্তর 3, মানে n এর মান 3। তাহলে n এর মান কত পাইলাম, 3 পাইলাম। n এর মান এখানে আমরা 3 পাইলাম, কি n এর মান 3। আর d সমান কত, d কত, d এর মান হচ্ছে 2। কেন d এর মান 2? এই যে আমরা এখানে পাইছিলাম, দেখেন খেয়াল করেন মনে আছে কিনা, যে বলছিলাম এখানে কি বলছিলাম যে 0 হচ্ছে কি আপনার s, 1 হচ্ছে p, 2 হচ্ছে d দ্বারা প্রকাশ করে, 3 রে f দ্বারা প্রকাশ করে। তাহলে d কত, 2। তাহলে আপনি বলেন 3D এর মধ্যে n এর মান পাইতেছি 3 আর d মান হচ্ছে l এর মান 2, কারণ d রে আমরা 2 রে আমরা d দ্বারা প্রকাশ করছি এখানে। যেমন আবার দেখেন কি দেখলাম যে এখানে বলতেছে আমরা যে শূন্যকে আমরা s দ্বারা প্রকাশ করছি, ঠিক আছে। 1 থাকলে আমরা p দ্বারা, 2 রে আমরা d দ্বারা প্রকাশ করছি, 3 রে f দ্বারা, তাহলে 2 রে আমরা d দ্বারা প্রকাশ করছি। তাহলে এখানে আমরা যদি খেয়াল করে দেখি যে n এর মান 3 আর l এর d যেহেতু l এর মান d যেহেতু n এর মান হচ্ছে আপনার 2 দেয়া আছে, তাহলে যোগ করলে 3 যোগ 2 কত পাইলেন আপনি, 5 পাইলেন। তাহলে 3D এর মধ্যে n+l কত পাইলেন, n+l 3D এর মধ্যে পাইলেন কত, 5 পাইলেন। n+l পাইলেন কত, 5 পাই গেলেন। রাখেন এখন আমরা যদি খেয়াল করে দেখি যে এই যে n+l 5 পেয়ে গেছি 3D জন্য, তাহলে 4S এর জন্য কত পাই আমরা দেখি। 4S এর মধ্যে আপনি খেয়াল করেন এই যে 4S দেওয়া আছে, এই 4S মানে n এর মান হচ্ছে 4, কারণ আমরা জানি দেন 4S 4p 4d দেওয়া আছে, ঠিক না। তাহলে n এর মান হচ্ছে 4, তাহলে n এর মান পাইলাম আমরা 4 পাইলাম। আর l কত, s কত ছিল, s হচ্ছে 0 ছিল, এই যে দেখেন 0 হলে s দ্বারা আমরা প্রকাশ করি, 0 হলে 0কে আমরা কি দ্বারা প্রকাশ করি, s দ্বারা প্রকাশ করি। তাহলে 4 তো n এর মান, 4 হচ্ছে কার মান, n এর মান, আর l এর মান কত, 0, কারণ s টা আমরা 0 দ্বারা প্রকাশ করি। তাহলে n+l এর মান কত হলো, 0 যোগ 4 সমান কত হলো, 4 হলো। তাহলে বলেন কে বড়। এখন দেখেন বলেন যে কে বড় পাবেন, এটার মধ্যে কে বড় পাবেন। 3D আমরা যোগ করে পাইছি কত, 5, আর 4S আমরা যোগ করে পাইছি কত, 4 পাইছি। তাহলে ছোটো কে, ছোটো হচ্ছে 4, 4S হচ্ছে ছোটো। তাই তো উপরে বলেছিল যে এখানে বলেছিল যার মান n+l এর ক্ষেত্রে যার মান ছোট তার মধ্যে আগে ঢুকবে, যার মান বড় সে পরে ঢুকবে। তো আমরা হিসাব করে দেখলাম 4S হচ্ছে 5, হিসাব করলে 4, আর 3D রে হিসাব করলে 5, তাহলে 4S হচ্ছে ছোট, তাই আমরা আগে 4S কে দিয়া তারপর আমরা 3D তে যাব। কি বললাম আমরা, যে প্রথমে 4S কে দিয়ে যা থাকবে তা আমরা পরে 3D তে দেবো। তাহলে আমরা যদি ইলেকট্রন যে দেই, আমরা যদি যে প্রথমে 1s এর আমরা দেবো কি, ধরেন আমরা কথার কথা এখানে একটা হিসাব করে দেখাই, কার আগে হিসাব দিলাম, ধরেন যে কাকে দেব, ফরেস্টের ব্যাটারি, 1 মিনিট দাঁড়ান আমরা দেখালই। ওকে, FE রে আমরা দেখাই, ঠিক আছে। FE এর ইলেকট্রন বিন্যাস, FE মানে কি আয়রন। তাহলে দেখেন উপরে আমরা যে লিখছিলাম এখানে আমরা দেখাই। তাহলে আমরা FE এর ইলেকট্রন নিতে আসছি আমরা। FE রয়েছে কি আপনার পারমাণবিক সংখ্যা হচ্ছে 26। FE এর পারমাণবিক সংখ্যা কত, 26। তো 26 যদি আমরা 1s এর মধ্যে এটার মধ্যে 2 দেব, এটার মধ্যে 2 দেব, এটার মধ্যে কত দেব, 6 দেব, এটার মধ্যে আমরা 2 দেব, এটার মধ্যে 3p এর মধ্যে কত দেব, 6 দেব। এখন হিসাব করেন কত হয়েছে। আমরা জানি কিন্তু যে FE কত, FE কিন্তু হচ্ছে কি FE 26, কিন্তু মনে রাখবেন যে FE কিন্তু 26। এটা লিখতেও পারি না যে 26 লেখাটা, যা হোক। তাহলে দেখেন আমরা এইসব করি, এখানে আছে 2, এখানে আছে 2, 2 এ 2 কত হলো 4, আর 6 এ দেওয়া আছে কত 10 হইলো, আর 2 এ কত হইলো 12, আর 6 এ কত হইলো 18। তাহলে 26 থেকে যদি 18টা জায়গা আর কয়টা থাকে, আর 8টা থাকে, ঠিক না। 26 থেকে 1s2 2s2 2p6 3s2
3p6 অতটুকু পর্যন্ত দেওয়া দেখলাম, হিসাব করে দিলাম যে আমরা 18টা ইলেকট্রন দিয়ে দাঁড়াইছি। তাহলে আয়রন তো 26 থেকে যদি 18টা জায়গা তাহলে আর 8টা থাকে। এই 8টার ক্ষেত্রে ওই এখানে ক্ষেত্রে আমরা কী বলবো, আগে আমরা ডি কিন্তু 8টা নিতে পারে, ঠিক না? কারণ ডিতে কয়টা সর্বোচ্চ ধরতে পারে, 10টা। এই যে একটু উপরে বললাম, এই যেখানে ডিতে কয়টা নেই, ডিতে আপনি যদি খেয়াল করেন, এই যে দেখেন ডিতে নিবে 10টা, এফে নিবে কয়টা, এফে নিবে আপনার 14টা নিবে। তো ডিতে কিন্তু 10টা নিতে পারে। তা আমার কাছে তো আছে 8টা, তো আমি ইচ্ছা করলে তো ডিতে আমি 8টা দিয়ে বাকিটা বাদ দিয়ে দিতে পারি, ঠিক না? আমার কাছে তো আমি ইচ্ছা করলে ডিতে 3s 3p 3ডির মধ্যে 8টা দিয়ে আমি তো বাকিগুলো কাটতে দিতে পারি, যে বাকিগুলো বাদ। কিন্তু সেটা হবে না। কেন হবে না? ওই যে আমরা একটু আগে বললাম যে আমাদেরকে বলতেছে, কি বলতেছে, যে এই জায়গার মধ্যে আমাদেরকে বলতেছে যে তুমি কাকে আগে দিবা, যে দুর্বল যে ছোট তাকে আগে দিতে হবে। যে দুর্বল বা যে ছোট তাকে আমাদেরকে কি দিতে হবে, আগে দিতে হবে। এখন দুর্বল বা ছোট মানে কি, ওই যে 3d আর 4s আমরা হিসাব করে দেখলাম, 4s হচ্ছে 4 আর 3d হচ্ছে 5, 3d হচ্ছে 5। তাহলে কে কে ছোট, 4s ছোট। তাই ছোটটা মানে দুর্বলটা আমাদের আগে যাবে। তাহলে আমরা যেহেতু 8টা বাকি ছিল, তাই 4s এ আগে 2টা দিয়া আর কয়টা থাকলো, তাহলে 6টা, ওই ডিতে তখন 6টা চলে যাবে। ওইটা বলতেছে মানে সিরিয়াল অনুসারে তো 3d বাকি রইছিল, তো 3d তো আমরা 8টা দিতে পারি, কিন্তু আমরা 8টা দিতে পারবো না, কারণ নিয়ম বলতেছে আগে দুর্বলকে দিবা। তো দুর্বলকে 4s, তা 4s এসে কয়টা নেই, 2টা। তাই 2টা দেওয়ার পরে বাকি যেটা আছে এটা ডিতে দেওয়া দিছি। বোঝা গেছে? ওইটাকে বলা হয় যে একটা আপনার ব্যতিক্রম নিয়ম, যে পরমাণু ইলেকট্রন বিন্যাসের নীতি, যেটা এখানে এটা বলছে। তো এখানে আবার নিচে যদি আপনি যান, তাহলে আরেকটা সমস্যা আছে। এখানে সমস্যা আমরা দেখাই, এখানে সমস্যা অভাব না। আপনি যদি সমস্যা দেখাই তাহলে দেখেন সমস্যার উপর সমস্যা। এখানে আমরা যদি খেয়াল করে দেখি সমস্যাটা কি, দাঁড়ান 1 মিনিট। সমস্যা হচ্ছে এখানে ক্রোমিয়ামকে নিয়ে সমস্যাটা, ঠিক আছে? ক্রোমিয়াম 24। তো ক্রোমিয়ামকে নিয়ে কী সমস্যাটা আমি বলি। উপরেরটা কিন্তু আপনি ভালোভাবে বুঝছেন কিনা আগে বুঝেন, যে এখানে একটু ঝামেলা, নিচেরটা ঝামেলা দূর করতে গেলে এই জায়গাটা আপনি বুঝছেন কিনা। এখানে বিষয়টা কি, আমরা বলছি কি যে নর্মালি আমরা কি বলছি, এই জায়গাটা আবার একটু বোঝাই। দেখেন এই জায়গাটা না বুঝলে না নিচে গিয়ে আপনি বুঝতে পারবেন না। একটু কষ্ট করেন এবং এই জায়গাটা একটু বুঝতে চেষ্টা করেন। বিষয়টা কি বললাম, আমরা দিব Fe26 হচ্ছে গিয়া পারমাণবিক সংখ্যা। হ্যাঁ আমরা ইলেকট্রন বিন্যাস সিরিয়ালভাবে দিতেছি। দেওয়ার পরে আমরা কি 3d আইসা থামে গেলাম। কেন থামলাম বললাম, দেখো 3d এবং 4s এর মধ্যে কেটা দুর্বল। আমরা দেখলাম যে হিসাব করে n+l এর হিসাব করে দেখলাম যে, দেখো n+l এর হিসাব করে দেখলাম যে 4s হচ্ছে মান আসে 4, আর 3dর ক্ষেত্রে হিসাব করে দিলাম, দেখলাম দেখো এখানে 5 আসে। তাই দুর্বলকে 4s, তাই 4s এর 2টা দিয়া তারপর হিসাব করে 3dতে দিয়ে দিচ্ছি, ঠিক না? যদিও আমাদের হাতে 3p পর্যন্ত, মানে আমাদের হাতে এটা যদি নাও দিতাম, এখানে যদি না দিতাম, এই অতটুকু পর্যন্ত যদি আমরা রাখি, খেয়াল করে দেখেন 3p পর্যন্ত দেওয়ার পরে এখান থেকে যে অতটুকু 3p পর্যন্ত, এই 3p পর্যন্ত আমরা যদি দিই, দেওয়ার পরে দেখা গেল আমাদের কাছে 18টা আমরা ইউজ করে ফেলছি। কেমনে? 2 2 4 আর 6 হচ্ছে 10 12 18 দিছি। তাহলে আয়রন যেহেতু 26, 18টা দিলে তো তাকে আর কয়টা থাকে, আর 8টা থাকে। এখন 3s 3p পড়তে হবে, 3d হবে। তো আমরা জানি ডিতে তো 10টা নিতে পারে, তাহলে ওকে 10টা দিয়ে দাও না কেন? কিন্তু বলছে না, ডিতে 3dতে আগে যাবে না, আগে যাবে 4s এ। কেন? 3dর পরে সিরিয়াল হচ্ছে কিন্তু 4s, 3dর পরে সিরিয়াল 4s, কিন্তু দুর্বলকে 4s দুর্বল। ওই যে আমরা 4s এর মান পাইছি 4, আর এখানে পাইছি কত, 3d এর মান পাইছি 5। তাহলে যে দুর্বল সে আগে যাবে। এই কারণে আমরা 4s রে আগে 2টা দিছি। কেন? s এ 2টা নিতে পারে, এর বেশি নিতে পারে না। তাই আমরা কি করছি, আগে 4s রে 2টা দিছি। তাহলে আমি যেহেতু 3p পর্যন্ত, এই যে 3p, এখান থেকে এই 3p পর্যন্ত আমি কিন্তু ইউজ করে ফেলছি। কয়টা ইউজ করছি? 18টা ইউজ করেছি। এখন আমার কাছে আছে আর 8টা রয়ে গেছে। এখন যদি আমার কাছে যদি আর 8টা থাকে, তাহলে তো ডিতে তো একসাথে 8টা দিতে পারে, কারণ ডিতে 10টা নেই। কিন্তু দিতে পারবো না কেন? আগে এসে যাবে। তাই এসে যেহেতু 2টা নিতে পারে, তাই এসে 2টা দিলে আমার কাছে আর কয়টা থাকে, আর 6টা থাকে, ঠিক না? ওই তখন এই 6টা আমি এটার মাঝে দিয়ে দেবো। এই 6টা এই ডি এর মধ্যে দেবো, অর্থাৎ 4s দিয়া তারপর ডিতে ফিরে আসবো। কারণ 4s দুর্বল, আগে দুর্বলটা খাওয়ান দো, দুর্বল খাওয়ার পরে এরপরে সবলটা দিবা। কিন্তু নিচে আমরা দেখতে চাইতেছি যে ক্রোমিয়াম দেওয়া আছে নিচে, এই ক্রোমিয়াম
এই ক্রোমিয়াম বলতেছে কি যে না এখানে একটু ব্যতিক্রম আছে। ক্রোমিয়ামের ক্ষেত্রে দেখেন আপনি খেয়াল করেন এই ক্রোমিয়াম কি বলতেছে, সে বলতেছে দেখুন আমরা সিরিয়াল আমরা মেনটেন করলাম। দেখেন সিরিয়াল কি, যে ক্রোমিয়াম যেহেতু 24 তাহলে আমরা দিলাম কি 1s2 2s2 2p6 3s2 3p6 পর্যন্ত আমরা দিলাম। আর দেখেন বাকিটা আমরা মনে করেন যে এই জায়গার মাঝে নাই, ঠিক আছে, ধরেন এই জায়গায় আমরা দিলাম না, নাই মুজাই দিলাম। তাহলে 24-এর মধ্যে আমরা যদি 1s2 2s2 2p6 3s2 3p6 দিলে কয়টা হয়েছে আমরা গণি। এস এর মধ্যে প্রথমটার মধ্যে 2টা, এটার মধ্যে 2টা 4টা, এটা হচ্ছে 6টা 10টা 12টা 18টা। তাহলে বোঝা গেলে এই পর্যন্ত আমরা কি দিছি 18টা ইলেকট্রন দিয়া দিছি। তাহলে 24টা হইতে আর কত লাগে, 24টা যদি আমরা হতে চাই তাহলে আমরা করা লাগে আর 6টা লাগে, ঠিক না। তাহলে আরও কি দরকার 6টা, আমরা 18টা দিয়ে দিছি, আরও 6টা আছে আমার হাতে। এই 6টাকে আমরা এখন দিব। এই 6টাকে যখন আমরা দিতে চাই তাহলে আমরা তো বলছি এই 6টাকে যদি আমরা দিতে চাই তাহলে আমরা কি বলছি দেখেন খেয়াল করে, এই 6টা যদি আমরা দিতে চাই তাহলে আমরা বলছি যে আগে তো 4s এ যাব, তারপর 3d-তে যাবে। কেন 4s হচ্ছে দুর্বল আর 3d হচ্ছে সবল, তাই আগে 4s কে দো, দুর্বলকে দো, তারপর d-তে যাবা। কিন্তু আমার হাতে আছে কয়টা, 6টা আছে হাতে। তাই নিয়ম অনুসারে আমি কি দেবো 4s রে দেবো 2টা, ঠিক না, তার করে থাকে 4টা। তাহলে d রে দেবো কয়টা, d রে দেবো আমরা 4টা দিব। এটাই তো কথা। উপরে যে আমরা বলছি কি বলছি এখানে যে বললাম হিসাবে করে কি বলছি যে আগে দুর্বলকে দাও, দুর্বলকে দাও 4s, তারপর 3d-তে আসবে। তাহলে 4s-টা আমি 2টা দিছি, দিয়া দেখলাম আমার কাছে ছিল কিন্তু 6টা। তো 6টা যেহেতু ছিল তাহলে আমি 4s-এ 2টা দেওয়ার 4টা আছে, 4টা আমি d-তে দিয়ে দিলাম, এইটা শেষ। কিন্তু এখানে ক্রোমিয়াম বলতেছেন যে না এটা হবে না। কেন হবে না বলতেছে, ডি যে আছে, ডি যেটা 3d যেটা, ডিতে কয়টা নেই ইলেকট্রন আমরা জানি যে ডিতে আমরা জানি কি 10টা থাকতে পারে। তে যেহেতু ডিতে 10টা থাকতে পারে তো ইলেকট্রনের একটা নিয়ম অনুসারে বলতেছে যে কোনো একটা অরবিটালকে যেমন 1s 2s 2p 3d তাদেরকে যদি সম্পূর্ণটা দেওয়া দাও তাহলে তারা স্থির হয়ে থাকবে, আর না হলে অর্ধেকটা দাও তাহলে তারা স্থির হয়ে থাকবে। মানে হয় 10টা দিলে সে স্থির থাকবে, আর না হলে 5টা যদি দাও তাহলে সে স্থির থাকবে। স্থির মানে কি, ইলেকট্রনগুলো এটার ভিতরে থাকে, যে ক্রোমিয়ামের ভিতরে যে ইলেকট্রনগুলো আছে বা সোডিয়াম নাইট্রোজেনের ভিতরে যে ইলেকট্রনগুলো আছে, এই ইলেকট্রন ভিতরে তার বসে থাকে না, চুপ করে বসে থাকে না। এরা কী করে দৌড়াদৌড়ি করে, ঘুরতে থাকে, এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, গিয়ে একটা আরেকটা ইলেকট্রনের সাথে বিক্রিয়া করে, একটা আরেকটার সাথে বিক্রিয়া করে, ঠিক না। একটা ইলেকট্রন আরেকটা ইলেকট্রনের সাথে বিক্রিয়া করে পানি, অক্সিজেন, নাইট্রোজেন এরকম বিভিন্ন ধরনের গ্যাস তৈরি করতেছে, বিভিন্ন ধরনের বস্তু তৈরি করতেছে। তাই সে বলতেছে যে তুমি যদি আমাকে স্থির রাখতে চাও, নাড়াচাড়া যদি বেশি না করাইতে চাও, তাহলে আমাকে কী করো, আমি প্রকৃতিতে আমি স্থিরভাবে থাকবো যদি আমাকে ডিতে 10টা দেও নাহলে 5টা দেও। তাহলে আমার কাছে ছিল কিন্তু 4টা, আমার কাছে আছে 4টা এসে দেওয়ার পরে। তাহলে আমরা যদি এসব বাদ দিয়ে আমরা বলি যে আমি এই যে এখানে আমরা যদি খেয়াল করে দেখি আমার কাছে এখানে 18 পর্যন্ত দেওয়ার পরে 3p6 দেওয়ার পরে আমি দেখলাম যে 18টা আমি দিয়েছি, আমার কাছে আর 6টা আছে। তো 6টা থাকলে নিয়ম অনুসারে কিন্তু আমার এসে 2টা দিয়া তারপর ডিতে দেওয়ার কথা 4টা, এসে 2টা দেওয়ার পরে ডিতে 4টা দেওয়ার কথা। কিন্তু ডি বলতেছে কি হয় আমাকে 5টা দো নাহলে আমাকে 10টা দো, 10টা দিয়ে আমাকে পূর্ণ করো আমি স্থির হয়ে বসে থাকবো, না হলে 5টা দিয়ে অর্ধ পূর্ণ করো তারপর আমি বসে থাকবো। এখন আমি দেখলাম যে হ্যাঁ 4s-এ যদি 2টা দালাই তাহলে তো আমার কাছে মাত্র 4টা আছে যা 3d-তে দেন লাগে। এখন 4টা দিলে তো সে স্থির হয়ে বসে থাকবে না, সে চিল্লা করে 2টা অন্যদিকে চলে যাবে। তো ওরে আমি কি করছি 5টা দিয়ে দিছি। কেন, তুই স্থির হয়ে বসে থাক, তুই নাড়াচাড়া করিস না, জায়গায় বসে থাক। তাই ডিরে আমি যখন 5টা দিয়ে আর স্থির বানাই দিছি, জায়গায় বসাই লেছি, তাহলে আর কয়টা থাকে, আর তো একটা থাকে, কারণ আমার কাছে তো আসলো 6টা। ডিরে যদি 5টা দালাইতে তাকে কয়টা, একটা থাকে না, ওই এই কারণে আমি এসরে এখন 1 দিছি। তাহলে ওই কী কারণে আমি দিছি, যদিও আমি 4s-এ 2টা দিছিলাম আর ডি-রে 4টা দিছিলাম, কিন্তু ডি বলতেছে কি না না আমার 5টা দো নাহলে 10টা দো, আমি স্থির হয়ে বয়ে থাকুন। তো ওই এস থেকে একটারে উঠাইয়া দিয়ে আমি ডিতে দিয়া দিছি, ডিতে 5টা দিয়া ডি-রে বসাই দিছি, যে জায়গার থেকে আর নাড়াচাড়া করবি না। ওই এইটাই হচ্ছে ব্যতিক্রম নিয়ম, যে ডি রে যদি আমরা 5টা দিতে পারি তাহলে আমরা 5টা দিয়ে স্থির করে বসায় রাখবো যেন নাড়াচাড়া না করে। নর্মালি কিন্তু 4s-রে দিয়া তারপর 3d দিতে হবে, কিন্তু যদি আমরা অর্ধেকটা দিতে পারি, ডিতে যদি আমরা অর্ধেকটা দিতে পারি তাহলে অর্ধেকটা দিয়া তারপরে আমরা এটা শান্ত করব, আর না হলে 10টা দিয়ে এরা শান্ত করব। কিন্তু আমার কাছে ছিল তো মাত্র 6টা,
ঠিক না? আমি যদি অতটুকু পর্যন্ত এখান থেকে এই যে অতটুকু পর্যন্ত আমি 18টা দিলাইছি, তাহলে আর আছে তো 6টা, তো 6টা হলে তো আমি তো ডিরে 10টা দিতে পারতেছি না, তাই এর 5টা দিয়ে আর শান্ত করছি। এটা হচ্ছে ইলেকট্রনের কিছু ব্যতিক্রম নিয়ম। তারপর আমরা যদি খেয়াল করে দেখেন, আর বেশি নাই, সামান্য একটু আছে, অনেকক্ষণ লম্বা হয়ে গেছে। আচ্ছা, আমরা যদি খেয়াল করে দেখি, এখন দেখেন আইসোটোপ দেওয়া আছে। আইসোটোপ কাকে বলে? প্রকৃতিতে এক জাতীয় বিভিন্ন জিনিস পাওয়া যায়, মানে একই জিনিস একটা চায়না কোম্পানির আর একটা আছে মনে করেন চায়নায় আইফোন, আর মনে করেন যে আমেরিকার আইফোনের আইফোন, দুইটা একই জিনিস, দুই জাত দেখতে, ওইটা বলতেছে যে আইসোটোপ। চেহারা এক জাত দেখতে, কিন্তু একটা মাস্টার কপি ডুপ্লিকেট। যেমন দেখেন, যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা নিউট্রন সংখ্যা ভিন্ন, তাদেরকে বলে আইসোটোপ বলে। অর্থাৎ যাদের প্রোটন সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা নিউট্রন সংখ্যা ভিন্ন। যেমন দেখেন, প্রকৃতিতে হাইড্রোজেন 3টা পাওয়া যায়, মানে রাস্তাঘাটে, মাঠে ঘাটে, পাহাড়ে, বরফে, বিভিন্ন জায়গায়, সাগরে, বিভিন্ন জায়গায় আইসোটোপকে 3টা পাওয়া যায় হাইড্রোজেনকে, ঠিক আছে? কাজে এরা একে অপরের আইসোটোপ। কিন্তু আমরা জানি আরও মানে মোট কিন্তু 3টা হাইড্রোজেন পরমাণুর সংখ্যা সমান। দেখেন এখানে দেখছে যে হাইড্রোজেন কিন্তু 7টা আইসোটোপ আছে, কিন্তু এখানে 3টা প্রকৃতিতে পাওয়া যায়, সেটা বলতেছি। তাহলে দেখেন এখানে কথাটা কি বললাম আমি, যে বলতেছি যে টেবিলে 3টা দেখাচ্ছে, আর হাইড্রোজেন 7টা আইসোটোপ আছে, যেটা আমরা পাওয়া যায় 7টা, কিন্তু এর মধ্যে শুধু 3টারই প্রকৃতিতে মানে হাটে ঘাটে মাঠে পাওয়া যায়, বাকিগুলো ল্যাবে তৈরি করতে হয়। তাই হাইড্রোজেনের আইসোটোপ কিন্তু 7টা, কিন্তু মাঠে ঘাটে পাওয়া যায় কয়টা? 3টা। তাই এখানে 3টা নিয়ে আলোচনা করছে। দেখেন, হাইড্রোজেন একটা নাম দিচ্ছে কি? প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম। প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম। প্রোটিয়াম কোনটা? দেখেন ওই যে চিহ্নটা দেখেন ডি দ্বারা, আর ট্রিটিয়ামটা টি দ্বারা। মানে কি? নিচে দেখেন সবগুলো কিন্তু এক এক দেওয়া আছে, সবগুলো কি আছে? এক আছে সবগুলো। এক মানে কি? এক মানে হচ্ছে কি, সেটার প্রোটন সংখ্যা সমান। আর উপরটা কি? ভর সংখ্যা। দেখেন ভর সংখ্যা প্রথমটার 1, পরেরটার কিন্তু 2, পরেরটার কিন্তু 3। তো এটা বলতেছে যে প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা আর নিউট্রন সংখ্যা ভিন্ন। তাহলে প্রোটন সংখ্যাকে জেড দ্বারা, ভর সংখ্যাকে এ দ্বারা প্রকাশ করে। তাহলে প্রথমটার প্রোটন সংখ্যা 1, পরেরটার প্রোটন সংখ্যা একই, পরেরটার প্রোটন সংখ্যা একই, কিন্তু প্রথমটার ভর সংখ্যা 1, 2 নাম্বারটা হচ্ছে 2, ডিউটেরিয়ামে 2, ট্রিটিয়ামে ভর সংখ্যা 3। তাহলে ভর সংখ্যা থেকে আমরা যদি এই যেখানে ভর সংখ্যা দেওয়া আছে, এই ভর সংখ্যা থেকে যদি আমরা প্রোটনটা বিয়োগ করি তাহলে নিউটন পাই। তাহলে 1 থেকে 1 বিয়োগ করলে 0, 2 থেকে 1 বিয়োগ করলে কত হবে? ভর সংখ্যা থেকে আমরা কারে বিয়োগ করবো? প্রোটনরে বিয়োগ করবো। 1 বিয়োগ করলে হবে 1, 3 থেকে 1 বিয়োগ করলে হবে 2, ওইটাই বলতেছে। তারপর আমরা যদি খেয়াল করে দেখি, পারমাণবিক ভর বা আপেক্ষিক পারমাণবিক ভর বের করা, পারমাণবিক ভর অথবা আপেক্ষিক পারমাণবিক ভর বের করা। ওই যে আমরা যদি খেয়াল করি যে অক্সিজেনের ভর কত, অক্সিজেনের কিন্তু ভর হচ্ছে 16। এই 16টা আইলো কেমনে, ওইটা আমরা নিয়ে নেব। একটা পরমাণু ভর, হাইড্রোজেনের ভর 1 পাইলেন কীভাবে? অথবা আমরা জানি কি নাইট্রোজেনের কত, নাইট্রোজেন কিন্তু 14, নাইট্রোজেনের পারমাণবিক ভর কত, নাইট্রোজেন কিন্তু পারমাণবিক সংখ্যা হচ্ছে 7, কিন্তু ভর হচ্ছে 14। এই 14টা আপনি পাইলেন কীভাবে? ওইটাই আমরা একটা সূত্র দিয়ে আমরা বার করবো। এই সূত্রটা এখানে দেওয়া আছে। বলছে কোনো একটা মৌলের যদি পারমাণবিক ভর যদি আমরা বের করতেছেন, পারমাণবিক ভর কি? আপনি দেখবেন যে পর্যায় সারণী আপনি যদি যান, এই যে আমরা দেখাই যে পর্যায় সারণী যায়, যদি একটু ওয়েট করেন, পরেরটা যদি যাই, কোথায় পর্যায় সারণী, এই যে পর্যায় সারণী। আপনি যদি এই পর্যায় সারণী যান তাহলে খেয়াল করে দেখেন, এই পর্যায় সারণীর মধ্যে এই যে দেখেন যে সোডিয়াম, এখানে দেওয়া আছে সোডিয়ামের উপরে যে 11 দেওয়া আছে, এই 11টাকে বলা হয় কি বলা হয়? এই 11কে বলা হয় আপনার পারমাণবিক সংখ্যা। ওই যে এখানে দেখেন ক্রোমিয়াম দেওয়া আছে, এই যে ক্রোমিয়াম যেখানে যে 24টা দেওয়া আছে, এই 24টা কি বলে? পারমাণবিক সংখ্যা। আর এখানে ইকুন আমাদের যে 52 দেওয়া আছে মানে কি? পারমাণবিক ভর। একেবারে এই যে দেন ম্যাগনেসিয়ামে এখানে যে 12 দেওয়া আছে, এটা বলে পারমাণবিক সংখ্যা। এই যে 24 দেওয়া আছে, এটা বলে কি? পারমাণবিক ভর। এই ভরটা আমরা পাইছি কেমনে বার করছে মানুষ, কেমনে জানছে যে এটা ভর এই অত হয়েছে, কীভাবে মানে কি মাপছে এটা, ওইটা আমরা এখানে আলোচনা করব। তো এখানে এটা আলোচনা করার বিষয়টা এখানে আলোচনা করছে যে আমরা কোনো একটা মানে মৌলের পারমাণবিক ভর আমরা কেমনে বার করব। এর নিয়ম হচ্ছে কি, উপরে মৌলের একটা পরমাণু ভর দেবো। যদি আমরা বলি সোডিয়াম, তাহলে উপরে সোডিয়ামের একটা পরমাণু ভর দেবো। তাহলে উপরে কি বলছে? মৌলের একটা পরমাণুর ভর। যদি বলি অক্সিজেনের পারমাণবিক ভর বের করো, তাহলে উপরে একটা অক্সিজেনের পরমাণুর ভর দেবো, আর নিচে দেবো একটা কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভর যত, তার 12 ভাগের 1 অংশ দেবো। সব সময় যে কোনো
মৌলের যদি আমরা পারমাণবিক ভর বের করতে চাই, যে কোনো মৌলের মানে যে কোনো মৌলের পারমাণবিক ভর যদি বের করতে চাই, উপরে ওই মৌলের পরমাণুর একটা ভর দেবো আর নিচে দেবো কার্বন 12 আইসোটোপের 12 ভাগের 1 অংশ দেবো ভরের। তাহলে কার্বন 12 আইসোটোপের 12 ভাগে 1 অংশটা কত, পরিমাণটা কত, ওইটা কেন দেওয়া আছে, কার্বন 12 আইসোটোপের 12 ভাগে 1 অংশের মান দেওয়া আছে, সেটা কত দিয়েছে 1.66 × 10⁻24 গ্রাম, মানে কি 1.66 × 10⁻24 গ্রাম দেওয়া আছে। তাহলে সবসময় আমরা নিচে দেব 1.66 দেবো, সবসময় নিচে দেবে কি 1.66 × 10⁻24 গ্রাম দেবো সবসময়। তাহলে বোঝা গেল কোন একটা মৌলের পারমাণবিক ভর যদি বার করতে বলে সবসময় নিচে একটা কার্বন 12 আইসোটোপের ভর মানে কোনটা 1.66 এই মানটা দেবো সবসময় নিচে, আর উপরে যেটা বলবো ওইটার একটা পরমাণু ভর দেবো। তাহলে কীভাবে আমরা নিচে একটা অঙ্ক করি তাহলে বোঝা যাবে। দেখেন বলছে অ্যালুমিনিয়ামের একটা পরমাণু ভর দেওয়া হতো, তাহলে এর পারমাণবিক ভর নির্ণয় করো। তাহলে অ্যালুমিনিয়ামের পারমাণবিক ভর নির্ণয় করার সূত্রটা কী হবে, আমরা জানি নিচে দেবো কি ওই যে কার্বন 12 যে এর ভরটা কত 1.66 × 10⁻24 দেওয়া আছে, এটা নিচে দেবো, যেন 1.66 × 10⁻24 গ্রাম এটা দেবো। এটা সবসময় মুখস্থ রাখবো যে কার্বন 12 আইসোটোপের 12 ভাগের 1 অংশের ভর, এটা মুখস্থ আমরা করে ফেলবো। আর প্রশ্ন মধ্যে দেখেন দেওয়া আছে অ্যালুমিনিয়ামে একটা পরমাণু ভর দেওয়া আছে 4.482 × 10⁻23 দিব, দিয়া ভাগ দিব, ভাগ দিলে আমরা পেলাম কত 27 পাইলাম। তাহলে অ্যালুমিনিয়ামের পারমাণবিক ভর কত 27। তাহলে আমরা যদি অ্যালুমিনিয়ামে যাই তাহলে পারমাণবিক ভর কী পাবো আমরা 27 পাবো। যে আসেন আমরা চিত্র যদি দেখি, পর্যায় সারণী যদি দেখি, তাহলে অ্যালুমিনিয়ামের ভর কত পাইছি 27, অ্যালুমিনিয়ামের 13 কোথায় 6 12 13, এই যে 13তে এখানে নাই, চিত্রে মনে হয় সমস্যা, এই যে এইখানে আছে, চিত্র উল্টায় গেছে নাকি। আচ্ছা দেখেন অ্যালুমিনিয়াম 13, দেখেন এই যে অ্যালুমিনিয়াম 13, অ্যালুমিনিয়াম হচ্ছে 13, এর ভর কত পাইছি 27, এই যে দেখেন কোন আমাদের 27 দেওয়া আছে। তাহলে অ্যালুমিনিয়ামের পারমাণবিক ভর কত দেওয়া আছে 27 দেওয়া আছে, বোঝা গেল। এই যে অ্যালুমিনিয়ামের পারমাণবিক ভর কত দেওয়া আছে, এই যে 27 দেওয়া আছে, এই যে 27 দেওয়া আছে। ওই এভাবে আমরা বের করছি কোন একটা মৌলে পারমাণবিক ভর, কোন আমার যেটা দেওয়া আছে ভরটা আমরা শিখতে হয়, সেটা এভাবে আমরা বের করছি এখান থেকে, ঠিক আছে। তাহলে এভাবে অঙ্ক করে আমরা সহজে অ্যালুমিনিয়ামের ভর 27 আমরা বের করে নিতে পারি। এখন দেখেন দেওয়া আছে এখানে 3.9.1 দিয়েছে আইসোটোপের শতকরা হার থেকে আবার পারমাণবিক ভর বের করেন। উপরটা আমরা বলছি কি যে একটা মৌলের কার্বন 12 আইসোটোপ থেকে বার করা হয়, এটা কিন্তু কার্বন 12 আইসোটোপ থেকে বের করে। আর এখন যদি বলে আইসোটোপ থেকে বার করো, আইসোটোপের শতকরা হার থেকে মৌলের পারমাণবিক ভর বের করো, তাহলে আমরা দেখেন কীভাবে বের করব। তো বের করার সূত্রটা এটা দেওয়া আছে, এই সূত্রটা। তো এই সূত্রটা হচ্ছে বের করার সূত্রটা। তাহলে এই সূত্রটা বিষয়টা কি আমরা সহজ ভাষায় নিচে বলি, নিচে দেখেন একটা উদাহরণ দিয়ে আমরা সহজে বুঝিয়ে ফেলি যে ভর কেমনে বার করব। দেখেন প্রকৃতিতে ক্লোরিনের দুইটা আইসোটোপ আছে, একটা হচ্ছে ক্লোরিন, একটা ক্লোরিন আছে 35 আর একটা আছে 37। তাহলে ক্লোরিন 35 প্রকৃতিতে পাওয়া যায় 75%, আর ক্লোরিন 37 পাওয়া যায় আপনার 25%। তাহলে হ্যাঁ বর নির্ণয় করতেন, তাহলে বর নির্ণয় করার নিয়ম হচ্ছে কি আপনার যে এই যে দেখেন প্রকৃতিতে যে আপনার ক্লোরিন পাইতেছেন কত 35-এর সাথে এই যে শতকরা যেটা পাইছেন এই দুইটার গুণ করে দেবেন, আর 37-এর সাথে যে 25 পাইছেন শতকরা এটা গুণ করে দেবেন, এই দুইটা গুণ করে দিয়ে মাঝখানে যোগ দেবেন। এই যে দেখেন 35-এর সাথে 75 গুণ করে দিছে, আর 37-এর সাথে 25 গুণ করে দিছে, গুণ করে মাঝখানে যোগ দেয়, শতকরা যেহেতু 100 ভাগ দিয়ে দিবেন, ভাগ দিলে দেখেন 35.5 পেয়ে যাবেন। এইটা হচ্ছে কি পারমাণবিক ভর বের নির্ণয় করে। যেভাবে আমরা অ্যালুমিনিয়াম আমরা পর্যায় সারণী দেখাচ্ছি যে 27 কেমনে হইলো, একইভাবে দেখেন ক্লোরিনেও মানে ওই পর্যায় সারণীর মাঝে গিয়ে দেখবেন যে 35.5 দেওয়া আছে। তো নির্ণয় করার নিয়ম কি, মানে যদি শতকরা থেকে আমরা কীভাবে বার করব বলছি কি, উপরেটা ছিল একটি কার্বন 12 আইসোটোপ দিয়ে বার করা, আর এখন বলছে কি আইসোটোপের শতকরা হার থেকে, এখন বলছে আইসোটোপের শতকরা হার থেকে বার করতে। তো নিয়মটা হচ্ছে আপনার যে আমরা যে প্রশ্ন দেখি উদাহরণটা দেখি যে ওই যে প্রকৃতিতে বলছে যে আইসোটোপ দুইটা, একটা হচ্ছে 35 একটা 37, আর প্রকৃতিতে পাওয়া যায় একটা 75% আর একটা হচ্ছে 25%। নিয়ম হচ্ছে ওই 35-এর সাথে 75%, যেটা যত পার্সেন্ট এটা, আর এই যে 37 আছে এটার সাথে এটা 25, দুইটা গুণ করে দেবেন। এই যে দেখেন গুণ দিয়ে দিচ্ছে, গুণ করে মাঝখানে যোগ দিয়ে দেবেন, যোগ দিয়ে 100 দ্বারা ভাগ দিয়ে দেবেন, তাহলে আমরা ক্লোরিনের ভর 35.5 পেয়ে যাব। তো এখন এখান থেকে আমরা তো পারমাণবিক ভর পাইছি, এখন আপনাকে যদি বলে যে উল্টা বলে যে শতকরা পরিমাণ বের করো, যে 75 আর 25 কিন্তু প্রশ্নে দেওয়া আছে, যদি উল্টা বলে ওইখানে উল্টা দেওয়া আছে। এখানে কি বলছে দেখেন যে দুইটা আইসোটোপ দেওয়া আছে, একটা হচ্ছে কপার 63 আর একটা 65, আর
আপেক্ষিক পারমাণবিক ভর যেটা 63.5 দেওয়া আছে, এখানে কিন্তু আমরা পারমাণবিক ভরটা বের করছি, উত্তর কিন্তু আমরা বের করছি পারমাণবিক ভর যেটা 35.5। আর এখন প্রশ্নে পারমাণবিক ভর দেওয়া আছে, আপনি শতকরা বার করবেন, কিন্তু এখানে দেখেন শতকরা কিন্তু এখানে দেওয়া আসলো 75 আর 25, কিন্তু এখানে শতকরাটা বলছে দেওয়া নাই, আপনি বার করেন, কিন্তু ভরটা দেওয়া আছে, যে ভরটা আমরা এখানে বার করছিলাম 35.5, এখানে আমরা বলছি যে ভরটা দেওয়া আছে, শতকরাটা বার করুন। তাহলে আমরা ধরে নিলাম যে 63 যেটা, এটা শতকরা দিলাম এক্স, যেহেতু জানি না তাহলে এক্স ধরলাম। আরেকটা যে 65 দেওয়া আছে, এটা দিলাম কি 100 বিয়োগ এক্স। কেন? একটা যদি এক্স ধরি আর একটা 100 থেকে এক্স বিয়োগ দেবো, কেন? কারণ আমরা জানি শতকরা মানে কি 100, শতকরা মানে 100, তাহলে শতকরা যদি 100 হয়, তাহলে একটা যদি এক্স ধরি, অপরটা কি 100 থেকে এক্স বিয়োগ দিলে তুই বাকিটা পেয়ে যাব। এখন দেখেন আবার আগের মতো মানে কি, এই যে আমরা যদি খেয়াল করে দেখি, এখানে দেখেন দেওয়া আছে যে 63 সাথে আমরা ধরছি এক্স রে ধরছি শতকরা, আর 65 সাথে আমরা ধরছি কত 100 বিয়োগ এক্স ধরছি। তাই আমরা কি করছি, দেখেন 63 সাথে এক্স রে গুণ করে দিছি, আর 65 থেকে সাথে 100 বিয়োগ মানে গুণ করে দিছি, দিয়ে মাঝখানে যোগ দিয়ে 100 দিছি। যেভাবে ওইখানে আমরা ছিল কি, ওইখানে আমরা ছিল যে কীভাবে এখানে করছি কাজটা, এখানেও তো এইভাবে করছিলাম যে শতকরাটা আর যে ওই যে দেয়া আছে এটা ভর সংখ্যাটা দেওয়া আছে যেটা, এটা গুণ করে দিছি। ওই যে শতকরাটা আর ভর সংখ্যাতে 37 আসলো, গুণ করে দেওয়া, মাঝখানে যোগ দিয়া 100 দিয়ে দিছি নিচে। সেম কীভাবে এখানে তো আমি শতকরা কত ধরছি, এখানে আমরা শতকরা ধরছি আপনার শতকরা কত পাইছি, এখানে 63 জন্য শতকরা পাইছি এক্স, তাহলে এই দুইটার গুণ করছি। আর 65 জন্য আমরা পেয়েছি কত, 65 জন্য আমরা পেয়েছি এটা, তাই এইটার আমরা এই 100 বিয়োগ একশো, তো 65 গুণকে মাঝখানে যোগ দিয়ে 100 দিছি, লেখা সমান লিখছি 63.5। কেন? আমরা জানি এখানে প্রশ্নের মধ্যে দেওয়া দিছে যে পারমাণবিক ভরটা দেওয়া দিছে 63.5, তারপর আমরা যোগ বিয়োগ কইরা আমরা এখান থেকে এক্সের মান বার করছি 75%, ঠিক আছে, যোগ বিয়োগ করে বের করছি, ঠিক আছে। 100টা আমরা এইদিকে নিলে, এটা কিন্তু দেখাইছে না, আমরা যদি দেখাই দিতে চাই অনেকে বলে যে এটা পারে না, তাহলে দেখেন এখানে যে আমরা তীর চিহ্ন দিই, এই উত্তরটা ভুলে যান, কেমন আছে এটা, তীর চিহ্ন দেন। 63 যদি এক্সের সাথে গুণ করি হবে কত, 63x, ঠিক আছে। আর 65 যদি 100 সাথে গুণ করি তাহলে হইব 6500, আর 65 যদি আমরা এক্সের সাথে গুণ করি বিয়োগ হইব 65, মাউস দা লিখতে পারি না কেন, 65x সমান কত পাইবেন, সমান 63.5। এখন দেখেন -65x থেকে যদি 63 বিয়োগ করেন তাহলে পাইবেন কি -2x, ঠিক না? আর খেয়াল করে দেখেন এখানে এখানে একটা জিনিস লিখছি না, এই জায়গাটা রয়েছে বাকি, সেটা হচ্ছে এই যে দেখেন ওই যে 100 তো ভাগ হয়ে আসলো, এই দিক দিয়ে গেলে 100টা কী হবে, এটা এখানে বাদ দিয়ে দিই। এই যে এখানে 100টা আছে, 100টা কিন্তু কার সাথে হবে, ওই 63.5-এর সাথে ধরবে, তো ধরলে এখানে এটা মান হইবে 63.5-এর সাথে যদি আমরা 100 যোগ করি তাহলে 6350 হবে, 6350 হয়েছে। তাহলে এই দিক দিয়ে আমরা এটা আর এটা বিয়োগ করলে, এই যে 63x থেকে 65x মাইনাস আছে, বিয়োগ করলে পাবো -2x, আর এই দিক দিয়ে আছে আমরা কত 6350, যে লেহা দেখলে মানুষ আসবো, প্লাস 6500 আছে, এই দিক দিয়ে গেলে কি হবে -6500 হবে, দুইটা হবে 6500। তাহলে আমরা যদি বিয়োগ করি -2x, আর এদিকে যদি করি 6500 থেকে যদি আমরা কি করি, 6500 থেকে 6350 বিয়োগ করলে বাড়িব আপনার -150 বের হবে। তাহলে দেখেন উভয় পক্ষে মাইনাস কাটটা দিয়ে দিলাম, 2x যেহেতু, তাহলে x সমান হবে আপনার 150কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে x এর মান আপনি পাবেন কত, 75 পাবেন। x এর মান কত পাইতেছেন, 75। ওই এইটা এখানে দেছে, x এর মান এখানে দেছে কত, 75 এভাবে বার করে আর নিজেরা দেয়া দিয়েছে, x এর মান 75। তাহলে x এর মান যদি 75 হয় তাহলে আরেকটা ছিল কি 100 বিয়োগ x, তাহলে x এর মান যদি 75 হয় তাহলে 100 থেকে যদি 75 বিয়োগ করে দিই তাহলে 25 পেয়ে যাব। এভাবে আমরা শতকরা বের করতে পারবো, ঠিক আছে। তারপর দেখেন আমরা যদি এখানে নিচে যাই তাহলে নিচে দেখেন আছে যে উপর আমরা এতক্ষণ কি বের করছি, এতগুলো যে বের করছি এগুলো কি, পারমাণবিক ভর বের করছি, পারমাণবিক ভর। আর এখন দেখেন আণবিক ভর বের করব, এটা বার করলে শেষ,
এই অধ্যায়। আণবিক ভর বের করব। কী বার করব? আণবিক ভর। দেখেন আণবিক ভর বের করব। যেমন দেখেন এখানে দেখছে হাইড্রোজেনের আণবিক ভর কত। দেখেন হাইড্রোজেনের একটা ভর 1, এখানে আছে 2টা, তাই ভর কত হবে? 2 হবে। এখানে বলছে H2SO4 এর কী বার করেন? আণবিক ভর বের করেন। কেন? আমরা জানি একটা থাকলে পরমাণু বলে সেটা পারমাণবিক ভর, আর অনেকগুলো থাকলে সেটাকে বলা হয় কি? অণু আণবিক ভর। যেমন দেখেন এখানে H2O যে ছিল, এখানে H2, এখানে কিন্তু একটা হাইড্রোজেন না, এখানে 2টা হাইড্রোজেন, তাই এটার নাম হচ্ছে অণু। আর একটা থাকলে আমরা বলবো পরমাণু। যেহেতু এখানে 2টা আছে তাই আমরা অণু বলবো, আর অণু ভরকে আণবিক ভর, আর পরমাণু হলে পরমাণু বলবো, এর ভরকে পারমাণবিক ভর। অণু হলে অণু, অণু থেকে আণবিক, পরমাণু থেকে পারমাণবিক। ঠিক আছে? তাহলে যেহেতু এখানে H2 মানে কি 2টা হাইড্রোজেন, তাই এটা পারমাণবিক ভর হবে। একইভাবে দেখেন বলছে H2SO4 এটার কী বার করতেন? আণবিক ভর বের করতেন। তাহলে আমরা জানি হাইড্রোজেনের ভর কত। হাইড্রোজেনের পর্যায় সারণী গিয়া দেখেন যে হাইড্রোজেনের ভর হচ্ছে 1, আর এখানে আছে কটা? আছে 2টা, তাহলে 1-এর সাথে 2 গুণ করছি। ঠিক আছে? সালফার কিন্তু 32, তাই এখানে 32 দেওয়া হয়েছে, যোগ দিয়ে করব। অক্সিজেন কিন্তু হচ্ছে গিয়ে 16, দেন 32, কিন্তু সালফার আছে কটা? একটা, তাই 1 গুণ করছি। আর অক্সিজেন কত? অক্সিজেন হচ্ছে 16, আছে 4টা, 16 সাথে 4 গুণ করছি, হচ্ছে 98 যোগ করলে। আর সহজভাবে আমরা যদি বলি, সহজভাবে একদম সহজ ভাষায় আমরা যদি বলি, তাহলে দেখেন এক কথায় উত্তর দিই। হাইড্রোজেনে একটা বড় হচ্ছে 1, আছে 2টা, তাই 2 একে 2 যোগ, সালফারে আছে একটা বড় হচ্ছে 32, দিলাম 32 যোগ, অক্সিজেন হচ্ছে বড় হচ্ছে কি আপনার 16, অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 8, আর বড় হচ্ছে কি 16, তাই 16 হলে আছে কটা? 4টা, তাহলে একটা যদি 16, 4টা কত হবে? 4 16 64 হবে। এখন আপনি যোগ করেন, যোগ করলে কত পাইলেন? 98 পাইলেন মোট। এই 98 হচ্ছে গিয়ে এই 98। ঠিক আছে? পারমাণবিক ভর বের করা এভাবে। তো আর কিছু না, এখানে দেশে তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার দেশে আমরা ব্যবহার জানি চিকিৎসা ক্ষেত্রে বিভিন্ন ধরনের ব্যবহার করে থাকি। এটা বিভিন্ন ধরনের এমসিকিউতে আসবে। যেমন দেখেন রোগ নির্ণয় ক্ষেত্রে যেমন আইসোটোপে টেকনিশিয়াম 99 যেটা, এটা ইনজেকশন হিসেবে তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয়। গামারশ্মি শনাক্ত করা, ক্যামেরা দিয়ে ছবি তোলার জন্য ব্যবহার করা হয় এই টেকনিশিয়াম। এগুলো এর লাইফ টাইম হচ্ছে 6 ঘন্টা। পরীক্ষাতে আসতে পারে, এমসিকিউতে আসতে পারে যে টেকনিশিয়াম 99 এর লাইফ টাইম কত? 6 ঘন্টা। যেমন এখানে দেশে আয়োডিনের 131 আছে, এটা থাইরয়েড হিসেবে ব্যবহার করা হয়, বা বিভিন্ন ধরনের টিউমার হিসেবে কোবাল্টের 60 ব্যবহার করা হয়। গামারশ্মি ক্যান্সারকে কোষকলাকে ধ্বংস করতে ব্যবহার করা হয়, কোবাল্ট 60 ব্যবহার করা হয়। রক্তে লিউকেমিয়া রোগের চিকিৎসার জন্য ফসফরাস 32 ব্যবহার করা হয়। এগুলো আমরা এমসিকিউর জন্য আমরা শিখব। ঠিক আছে? এখানে আছে ফলের পুষ্টি, কৃষিক্ষেত্রে আছে ফলের পুষ্টিতে আমরা জানি বিভিন্ন ধরনের কীটনাশক বা সারের ক্ষেত্রে আমরা তেজস্ক্রিয় ব্যবহার করে থাকি। বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে আমরা জানি এগুলো কী করে ব্যবহার করতে। বাংলাদেশের যে পাবনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে, এটার কি আছে? এটার আপনার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে 2400 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। তো এখানে তেজস্ক্রিয় আইসোটোপে ক্ষতিকর দিক আছে, এগুলো বিভিন্ন ধরনের বোমা ফুটতে পারে। যেমন জাপানে হিরোশিমা নাগাসাকিতে বোমা ফোটা হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। কি? দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানে হিরোশিমা এবং নাগাসাকিতে বোমা হামলা করা হয়েছিল। 1986 সালে রাশিয়া চেরনোবিলে পারমাণবিক বিদ্যুৎ হামলা করা হয়েছিল। তাহলে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে হিরোশিমা নাগাসাকিতে যে পারমাণবিক বোমা দেওয়া হয়েছে, এটা এখানে বলা হয়েছে যে পরিবেশ দূষণ করছে, এটা দেওয়া আছে। তো এ হলো বিষয় এখানে দেশে। তো এটাই হলো আপনার এই অধ্যায়ে আলোচনা। ঠিক আছে? আর কোনো আলোচনা পরবর্তীতে আমরা চতুর্থ অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব।